ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ। শীত পড়তে শুরু করেছে মোটামুটি ভালোভাবেই। আয়ানদের বাসার ড্রয়িং রুমে প্রবেশ করার সাথে সাথে মৌয়ের কাঁপুনি শুরু হয়ে গেল। কারণ ড্রয়িং রুমের দক্ষিণের জানালা দিয়ে হু হু করে ঠান্ডা বাতাস প্রবেশ করছে। মৌয়ের ক্ষেত্রে এটা হাড় কাঁপিয়ে দেওয়ার মতো বাতাস। মৌয়ের এমন কাঁপুনি দুটো কারণ। এক, অন্যান্যদের তুলনায় মৌয়ের শীত একটু বেশি। যেখানে অন্যরা একটা সোয়েটার ব্যবহার করে সেখানে মৌয়ের ক্ষেত্রে দুটো সোয়েটার লাগে। তাই ড্রয়িং রুমের জানালা দিয়ে ঠান্ডা বাতাস মৌয়ের শরীরে লাগায়, শীতে তার কাঁপুনি উঠে যায়। সেই সাথে আয়ানের প্রতি ভয়ের কাঁপুনি। আজকে সে আয়ান আর আয়ানের দ্বিতীয় গার্লফ্রেন্ডকে একসাথে রেস্টুরেন্টে দেখেছে। এই জন্য মূলত সে ভয়ে আছে। আয়ানের প্রতি তার ভয় লাগাটা ঘটে যখন তখন। সে সবসময় আয়ানকে দেখে ভয় পায় না, ঘটনা বিশেষে এটা ঘটে। গেস্ট রুম পার করেই সিঁড়ি দিয়ে সে অহনার রুমে যাবে, কিন্তু গেস্ট রুমের কাছে যেতেই কেউ তার হাতটা হ্যাচকা টান দিয়ে রুমের ভিতর নিয়ে গেল। হুট করে হাতে এমন টান পড়ায় ভয়ে বুকটা দুরু দুরু করে কাঁপতে থাকে মৌয়ের। এই কাজটা কে করেছে তা ভালো করেই জানা আছে মৌয়ের। সামনে আয়ানকে রাগী চেহারায় সে দেখতে পেল, তাই তাকে আর অবাক হতে হলো না। সামনাসামনি দাঁড়িয়ে আছে মৌ আর আয়ান। মৌয়ের গলা শুকিয়ে আসছে এই ভেবে যে এবার যদি আয়ান নিজের দেওয়া ট্রেডটা সত্যি করে ফেলে তখন তো তার কপালে দুঃখ ছাড়া আর কিছুই থাকবে না। আয়ান এবার দাঁড়িয়ে থাকা থেকে বেড়ে বসে পড়ল, আর মৌ আগের মতোই দাঁড়িয়ে রইল। আয়ান কপালে হাত ঘষতে ঘষতে শান্ত স্বরে বলল, তুই কি আমাকে জ্বালানোর জন্য পয়দা হয়েছিস মৌমাছি? আয়ানের এমন শান্ত স্বরের মানে মৌ জানে সামনে কি হবে। তারপরও আজব বিষয় তার কাছে এটা লাগলো যে এখন আর আগের মতো ভয় করছে না তার। এটা সব সময়ই হয় তার সাথে। আয়ানের থেকে দূরে থাকলে আয়ানকে খুব ভয় লাগে তার, কিন্তু সামনে আসতেই সব ভয় জানালা দিয়ে পালায়। এর আগেও এমনটা হয়েছে তার সাথে। মৌয়ের চুপ থাকা দেখে আয়ান একটা ধমক দিয়ে বলল, চুপ করে আছিস কেন? অহনার সাথে কথা বলার সময় তো মুখ দিয়ে খই ফুটে, আর এখন কথা বলা যাচ্ছে না। আয়ানের ধমক শুনে মৌ কেঁপে উঠলেও ভয় পেল না তেমন। সে স্বাভাবিক গলায়ই বলল, কি বলবো? আয়ান এবার উঠে গিয়ে বলল, তুই ওই রেস্টুরেন্টে গিয়েছিলি আমার উপর নজরদারি করার জন্য, তাই না? মৌ অবাক হয়ে বলল, মাথা খারাপ হয়ে গিয়েছে আপনার আয়ান ভাইয়া? আমার খেয়ে দিয়ে কাজ নেই যে আপনার পেছনে গোয়েন্দাগিরি করতে যাব? আয়ান এবার আরো রেগে বলল, সবসময় তুই আমাকে জ্বালাইতেই থাকিস, কেন বলতো? তোর সমস্যাটা কোথায়? মৌ একটু জোরে করে বলল, আজীব তো, আপনাকে কখন জ্বালালাম আমি? সারাদিন 2-4টা গার্লফ্রেন্ড নিয়ে সারা শহর টইটই করে ঘুরে বেড়াবেন, আর এক জায়গায় আপনাদের আমি একসাথে দেখে ফেললে এটা আমার দোষ হয়ে গেল? আয়ান আবারও ধমক দিয়ে বলল, গলার আওয়াজ আসতে হয় না? সবসময় মাইক লাগিয়ে কথা বলিস কেন? মৌ এবার কোমরে 2 হাত রেখে বাচ্চাদের মতো বলল। এমন উল্টাপাল্টা দোষ দিলে গলায় হাই পাওয়ারের মাইক লাগাতে হয়। আয়ান এবার খুব বিরক্ত হয়ে গেল। কি কথা বলতে আসলো সে আর কথা গড়াতে গড়াতে কোথায় চলে গেল। আয়ান শান্ত গলায় বলল, মেন কথায় আসি। আব্বু আম্মু দাদি আর অহনার সামনে মুখ খুললে তোর অবস্থা খারাপ হবে বলে দিলাম। মৌ জানে আয়ান কি ব্যাপারে কথা বলছে, তারপরও সে না জানার ভান করে বলল। কি ব্যাপারে? আয়ান মৌয়ের দিকে খানিকটা এগিয়ে গিয়ে বলল, আমার আর আমার গার্লফ্রেন্ডের ব্যাপারে মুখ খুলবি না। আমি জানি তুই রেস্টুরেন্টে আমাদের একসাথে দেখে আমার ফ্যামিলিতে এ কথা বলে দিতে চাইছিলি, তাই না? আয়ানের কথা শুনে মৌ এবার একটা শুকনো ঢোক গিলল। কারণ আয়ান যা বলেছে তা সত্যি। সে রেস্টুরেন্ট থেকেই ভেবে এসেছিল যে আজকে যাই হোক সে আয়ানের ভালো সাজার মুখোশ সবার সামনে খুলবেই, কিন্তু তার মনে হয় হবে না। মৌয়ের চুপ করে থাকা দেখে আয়ান বলল, আমি জানতাম তুই এমন কিছুই করবি, তাই আগে থেকে বলে রাখলাম এমন কাজ ভুলেও করবি না। মৌ এবার সামান্য জোরে রেগে বলতে লাগলো, কেন করবো না? হাজারবার করবো। সবার সামনে সাধু সেজে বেড়ান আর আড়ালে গেলেই শয়তান হন। আপনার সম্পর্কে আমি ভালো করেই জানি আয়ান ভাইয়া। সবাই জানে আপনি খুব ভদ্র, কোনো গার্লফ্রেন্ড নেই, কিন্তু আমি তো জানি আপনার ঠিক কয়টা গার্লফ্রেন্ড আছে। জাস্ট বলি না তাই, একবার মুখ খুললে না। মৌকে মাঝপথে থামিয়ে দিয়ে আয়ান বাঁকা হেসে বলল, তুই একবার মুখ খুলবি এই ব্যাপারে তো আমি কি চুপ করে থাকবো? আমার মুখ আছে। তুই যে রাকিবকে লাইক করিস, এই ব্যাপারটা আঙ্কেলের কানে গেলে কি হবে সেটা তো জানিস। আয়ানের মুখে আবারও সেই থ্রেট পেয়ে চুপসে গেল মৌ।
এর আগেও আয়ান নিজেকে বাঁচানোর জন্য মৌকে থ্রেট দিয়েছিল, আর এই থ্রেটটা কাজও করে, কারণ মৌ তার বাবাকে খুব ভয় পায়। আর রাফিকে পছন্দ করার ব্যাপারটা তার বাবা জানতে পারলে যে তাকে বাসা থেকেও বের হতে দিবে না, সেটাও জানা আছে তার। মৌ আয়ানকে আর কিছু না বলে মুখটা ছোট করে চলে গেল, কারণ সে জানে আর কোনো কথাই কোনো কাজ হবে না। গেস্ট রুম থেকে বের হয়ে সে সোজা অহনা রুমে চলে গেল। পুরো বাড়িতে আয়ান, অহনা, মৌ আর আয়ানদের কাজের মহিলা জাহানারা খালাবাদে কেউ নেই এখন। আয়ানের বাবা নুরুল খান অফিসে আছেন, আর আয়ানের মা লতিফা বেগম আর আয়ানের দাদি মার্কেটে গিয়েছে কাজে। মৌ রুম থেকে বের হতেই আয়ান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক বাবা, বেঁচে গেলাম। মেয়ের পছন্দের চাবিটা আমার হাতে থাকলে ভবিষ্যতেও বেঁচে যাবে। বলে একটা বাঁকা হাসি দিল আয়ান। এদিকে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সে অলক্ষণে দিনটাকে দোষারোপ করতে লাগলো মৌ। যেদিন আয়ান জেনে গিয়েছিল যে সে রাফিকে পছন্দ করে, সেদিনের পর থেকে ছোট ছোট বিষয়ে এ নিয়ে থ্রেট দেয় আয়ান। মৌ না পারছে এই ব্যাপারটা সইতে, না পারছে কিছু বলতে। মৌ অহনার রুমে গিয়ে বই খুলে গ্রুপ স্টাডি শুরু করলো। প্রায় প্রতিদিনই মৌ আর অহনা গ্রুপ স্টাডি করে। অহনার রুম বেশ বড় আর পরিবেশ শান্তশিষ্ট থাকে বলে মৌ এখানেই এসে পড়ে। মৌয়ের চোখে মুখে যে সামান্য হতাশা ছেয়ে আছে সেটা বুঝতে পারল অহনা। সে মৌকে বলল, কি ব্যাপার মৌটুসি পাখিটা, এমন মুখ করে রেখেছিস কেন? অহনার কথার জবাব দিলে মৌকে আয়ানের সম্পূর্ণ ব্যাপারটা বলতে হবে বলে মৌ কথাটাকে পাশ কাটিয়ে বলল, ওইসব কিছুই না। তোকে যে নোট করতে বলেছিলাম সেটা করেছিস? করেছি, বলে অহনা নোটের খাতাটা মৌয়ের দিকে এগিয়ে দেয়। মৌ আর অহনা ছোটবেলা থেকে ফ্রেন্ড, স্কুল কলেজ একই সাথে পড়েছে। এখন একই ভার্সিটির অনার্স 2য় বর্ষে পড়ে তারা। মৌ স্বভাবে বেশ চঞ্চল, তবে বাইরের মানুষের সামনে সে একদম চুপচাপ। আয়ানের সাথে তার আগে থেকেই মনোমালিন্য। দুজনের একসাথে পড়ে না, কারণ আয়ানের কিছু কিছু স্বভাব কাজ তার কাছে একদমই ভালো লাগে না। এই যেমন আয়ানের গার্লফ্রেন্ডের ব্যাপারটা। সবার সামনে আয়ান দেখায় সে অতি ভদ্র ছেলে, কিন্তু তার যে এ পর্যন্ত একটা গার্লফ্রেন্ড ছিল, আর এখন তার সাথে ব্রেকআপ হয়ে আরেকটা গার্লফ্রেন্ড বানিয়েছে, এটা কেউ জানে না। আর মৌ এই ব্যাপারটাকে সবার সামনে বলতে যাওয়ার আগেই আয়ান রাফির ব্যাপারে ভয় দেখায়, এই জন্য সে কিছু বলতেও পারে না। আয়ান খান একজন অলস এবং আরামপ্রিয় ব্যক্তি। মাস্টার্স শেষ করেছে, প্রায় 1 বছর হতে চলেছে, অথচ এখনো চাকরি ব্যবসা কিছু করে না। সে তার মা দাদির কথায় বাবার অফিসে বসে, কিন্তু কাজের কাজ সে কিছুই করে না। সপ্তাহে 2-3 দিন সে অফিসেই যায় না, আর যেদিন যায় 2-একটা কাজ করেই চলে আসে। আয়ানের এমন খামখেয়ালি পনায় খুব নারাজ নুরুল খান। আয়ানের মা আর দাদির জন্য তিনি আয়ানকে কিছু বলতে পারেন না। আজকে আয়ান আর তার গার্লফ্রেন্ড রেস্টুরেন্টে বসে গল্পে মেতে উঠেছিল। চারদিকে তেমন খেয়াল ছিল না আয়ানের। ওই একই রেস্টুরেন্টে মৌ তার কাজিনদের সাথে আসে। মৌ বা আয়ান কেউ জানতো না তাদের এভাবে দেখা হয়ে যাবে। রেস্টুরেন্টে খাবারের বিল দিতে গিয়ে মৌ আর আয়ানের দেখা। মৌ তো আয়ানের সাথে গার্লফ্রেন্ডকে দেখে অবাক হয়ে গিয়েছিল, কারণ 1 মাস আগে আয়ানকে সে অন্য মেয়ের সাথে দেখেছিল, আবার আজকে আরেকজন। মৌকে দেখে আয়ান প্রথমে ভয় পেয়ে গিয়েছিল, পরে তার মনে আসলো মৌয়ের একটা সিক্রেট সে জানে। ব্যাস, তখনই তার ভয়টা শেষ হয়ে গেল। আর মৌ আয়ানকে দেখে রেস্টুরেন্ট থেকেই ভেবেছিল আজকে আয়ানের মিথ্যা ফাঁস করেই ছাড়বে, কিন্তু বাসায় এসে যা হলো তার সাথে তাতে আর কিছু বলার সাহসটুকুও থাকলো না তার। অহনার সাথে পড়ার পর মৌ বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসায় যাওয়ার পথে রাফির সাথে তার দেখা। রাফিকে দেখে বেশ খুশি হয়ে গিয়েছিল মৌ। রাফি আর মৌ একই ভার্সিটিতে পড়ে। রাফি সিনিয়র, মাস্টার্স করছে একই ভার্সিটি থেকে। অনার্সে থাকাকালীনই মৌ রাফিকে পছন্দ করতে শুরু করে, কিন্তু মৌ জানে না রাফি তাকে পছন্দ করে কিনা। রাফি হাসি মুখে মৌকে প্রশ্ন করল। এই সময়ে কোথা থেকে আসছো? মৌ হাসি মুখে জবাব দিল, অহনাদের বাসা থেকে। আমরা গ্রুপ স্টাডি করি তো তাই। ও, তো তোমার পড়ালেখা কেমন চলছে? আলহামদুলিল্লাহ, ভালো। আপনার? আমারও ভালো চলছে। এইটুকু কথা বলতে বলতেই মৌ বাসার কাছে চলে এলো। বাসার কাছাকাছি আসতেই মৌ রাফিকে বলল। আচ্ছা, আমি যাই তাহলে, এখন বাসার কাছে চলে এসেছি। রাফির হয়তো আরও কিছু বলার ছিল, কিন্তু সুযোগ হয়ে উঠল না। সে মুচকি হেসে বলল। আচ্ছা, ঠিক আছে। এরপর যে যার বাসায় চলে যায়। বাসায় পৌঁছানোর সাথে সাথেই 4.5 বছর বয়সী মাহাতাব আর জান্নাতের ছেলে জীবন এসে মৌকে জড়িয়ে ধরল। মৌয়ের জীবন হলো তার একমাত্র ভাতিজা জীবন।
দিনের বেশিরভাগ সময় সে মোয়ের সাথে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। মাঝে মাঝে বেশ বিরক্ত করে মোকে, তবুও মো তেমন বিরক্তি হয় না। মো জীবনকে কোলে করে নিয়ে নিজের রুমে আসলো। জীবনকে ঘাটে বসিয়ে রেখে বোরকা খুলে ওয়াশরুমে গেল শাওয়ার নিতে। এতক্ষণ জীবন নিজের খেলনা দিয়ে খেলছিল। মোকে ওয়াশরুম থেকে বের হতে দেখিয়ে জীবন আবারও মোয়ের কোলে উঠে পড়ল। এভাবে দুজনের হাসি মজায় সারা বিকাল কেটে যায়। সন্ধ্যা হতে না হতেই জীবন ঘুমিয়ে পড়ে, কারণ ভোরবেলায় উঠে দুপুরেও সে ঘুমায়নি। জান্নাত রান্নাঘরে কাজ করছিল। জীবনকে ঘুম পাড়িয়ে মো রান্নাঘরে গিয়ে জান্নাতের পাশে দাঁড়িয়ে বিস্কুট নিয়ে খেতে লাগলো। জান্নাত কাজ করতে করতে বলল, মৌ, বাবা কি তোমাকে কিছু বলেছে? মো বিস্কুট খেতে খেতে বলল, কি বলবে? আব্বুর সাথে 2-3 দিন ঠিকঠাক কথা হয় না আমার। আগে পড়ালেখার বিষয়ে যা একটু কথা বলতো, এই কয়দিন তাও বলে না। মোয়ের কথা শুনে জান্নাত বিড়বিড় করে বলল। বলবেই বা কি করে, বিয়ের বাজার করতে ব্যস্ত তিনি। মো ভ্রু কুচকে জিজ্ঞেস করলে, ভাবি, তুমি কিছু বলে? জান্নাত আমতা আমতা করে বলল, আরে না, কি বলবো, তুমি রুমে গিয়ে পড়তে বসো। বলেই মো পানি খেয়ে নিজের রুমের উদ্দেশ্যে গেল। সে নিজের রুমে এসে পড়তে বসে যায়। পড়তে পড়তে ঝিমুনি ধরে গিয়ে হালকা ঘুমিয়ে পড়েছিল সে। হঠাৎ ফোনের মেসেজের টোনে কাঁচা ঘুমটা ভেঙে যায় তার। সে ধরফরিয়ে উঠে ফোনটা হাতে নিয়ে মেসেজ দেখল। মেসেজের লেখা প্রতিটা অক্ষর পড়ে মোয়ের চক্ষু ছানা বড়া হয়ে গেল, কারণ মেসেজটা ছিল আয়ানের। তাও আবার সাধারণ মেসেজ না, ছোটোখাটো একটা লাভ লেটার। আয়ান লিখেছে, আই লাভ ইউ বেবি, তোমাকে খুব মিস করছি। আর হ্যাঁ, একটা কথা, তুমি মাইন্ড করো না বেবি, প্লিজ। তুমি বলছিলে না যে এক রাতে তোমার সাথে তোমার ফ্ল্যাটে থাকতে? সেটা আমার পক্ষে একদমই সম্ভব না। এইসব বিয়ের আগে একদম উচিত নয়। বিয়ের পরে আমরা একসাথে থাকবো, আপাতত শুধু মিট করব আমরা। আর তোমাকে ছাড়া আমি কাউকে বিয়েই করব না। আমি আব্বুকে 2-1 দিনের মধ্যে আমাদের বিয়ের ব্যাপারটা জানাবো। আচ্ছা, পরে কথা হবে, বাই, অ্যান্ড টেক লাস্ট অফ লাভ ফ্রম মি। আয়ানের মেসেজ দেখার সাথে সাথে মো আয়ানকে কল দিল। বন্ধুদের সাথে বাইরে বের হওয়ার জন্য আয়ান রেডি হচ্ছিল। গুনগুন করে গান গাইছিল সে, আর মনের সুখে রেডি হচ্ছিল। ঠিক তখনই মোয়ের কল এলো তার ফোনে। ফোনের স্ক্রিনে মৌমাছি নামটা ভেসে আসতেই বিরক্তিতে ভ্রুযুগল কুচকে এলো আয়ানের। মোকে নর্মালভাবে ডাকে না সে। মোয়ের নিকনেম সে দিয়েছে মৌমাছি, কারণ আয়ানের ধারণা মতে মৌ নামক মেয়েটার সাথে মৌমাছির বেশ কিছু সাদৃশ্যতা রয়েছে। মুখ দিয়ে একটি বিরক্তিসূচক আওয়াজ বের করে আয়ান মোয়ের কল রিসিভ করলো। আর সাথে সাথে ওপাশ থেকে একটা ঝড়ো আওয়াজ এসে আয়ানের কানে বাড়ি খেলো। আপনার সাহস তো কম না আয়ন ভাইয়া, কি সব মেসেজ দিয়ে যাচ্ছেন? দেখছেন একবারও? এতটা কারেক্টলেস কি করে হতে পারেন একজন মানুষ? মোয়ের এমন কথার ঢং শুনে আয়ান এক ধমক দিয়ে বলল, তোর সাহস তো কম দেখছে না মৌমাছি? আমার সাথে এইভাবে কথা বলছিস কেন? আয়ানের মুখে আবারও মৌমাছি নামটা শুনে মো তেলে বেগুনে চলে উঠল। সে একই সুরে বলল, এই মিস্টার মিরর, আমাকে খবরদার মৌমাছি বলবেন না বলে দিলাম। আয়ান এবার কিছুটা অবাক হয়ে বলল। কি বললি তুই, মিস্টার মিরভ? আয়ানের কথা শুনে মো নিজের জিভ কাটল। সে যে আয়ানকে মিরর নাম দিয়েছে এটা আয়ান জানে না, কারণ জানলে তার যে নিস্তার নেই সেটা সে জানে। মো রেগে আয়ানকে মাঝে মাঝে মিরর ডেকে ফেলে, কারণ আয়ান নামটা আয়না শব্দের সাথে কিছুটা মিল সম্পন্ন। তাই মো আয়ানকে মিরর ডাকে। তবে আয়ান যখন মোকে মৌমাছি ডাকে, তখন মো রেগে গিয়ে আয়ানকে মিস্টার মিরর ডাকে। মো এবার আমতা আমতা করে বলল, কই, মিস্টার মিরর বললাম? কানে বেশি শুনছে নামটি? আমি বলেছি আয়ন ভাইয়া। মোয়ের কথা আয়ানের বিশ্বাস হতে চাইল না। সে সন্দেহে সুরে বলল, মিথ্যা বলিস কেন? আমি স্পষ্ট শুনেছি তুই আমাকে মিস্টার মিরভ বলেছিস, ঠিক নাকি? মো এবার বিরক্তি নিয়ে বলল। আমি কি বলেছিলাম? আর আপনি কথাটা কোথায় নিয়ে গেলেন? আয়ান ফোনটা লাউড স্পিকারে দিয়ে ড্রেসিং টেবিলে ফোনটা রেখে দিল। এবার সে তার টি শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল, হ্যাঁ, কি যেন মেসেজের কথা বলছিলি তুই? মো এবার খানিকটা রাগী সুরে বলল, আপনি আমাকে লাভ মেসেজ দিয়েছেন কোন দুঃখে? আমি আপনার লাভার লাগি নাকি? মোয়ের কথা শেষ হওয়ার সাথে সাথে আয়ান ফোনটা নিজের কানে তুলে নিয়ে বলল, তোর কথা খারাপ হয়ে গিয়েছে? আমি তোকে লাভ মেসেজ দিব কেন? সেম প্রশ্নটা আপনার কাছেও করলাম আমি, এবার উত্তর দিন। কি উত্তর দিব? আমি তোকে কেন মেসেজ দিয়েছি নাকি যে উত্তর দিব এর? তো আপনার নাম্বার থেকে তাহলে ভূতে আমাকে মেসেজ দিল?
আপনি আপনার ফোনের মেসেজগুলো দেখুন ভালো করে, তারপর সব আনসার পেয়ে যাবেন। আয়ান মৌয়ের কথা শোনা মাত্রই কল না কেটে আগে মেসেজ চেক করলো। লাস্ট সেন্ড করা মেসেজটা দেখেই আয়ানের চোখ ছানা বড়া হয়ে গেল, কারণ আসলেই সে মৌকে মেসেজ দিয়েছে, তাও আবার সেই মেসেজ যেটা সে মৌসুমীকে দিতে চেয়েছিল। আয়ান মেসেজটা মৌসুমীকে সেন্ড করতে গিয়ে ভুলে মৌকে দিয়ে ফেলেছিল, কারণ ফোন বুকে মৌসুমী আর মৌয়ের নাম পরপর রয়েছে। তাই আয়ানের দ্বারা এমন মহাভুল হয়েছে। নিজের এমন বোকামির জন্য আয়ান নিজের কপালে নিজেই 2-3টা চড় মারল। এখন তার মনে এটাই ঘুরপাক খাচ্ছে যে সে এখন মেসেজ মৌকে দেওয়ার পর মৌয়ের সামনে যাবে কি করে। এতক্ষণ সে ভাবছিল হয়তো দোষ মৌয়েরই, কিন্তু এখানে যে তারই দোষ আছে এটা জানার পর নিজেকে জুতাপিটা করতে ইচ্ছা করছে আচ্ছা মতো। ও পাশ থেকে আয়ানের নীরবতাই বলে দিচ্ছে মৌকে যে এতক্ষণে আয়ানের মেসেজ দেখা শেষ হয়ে গিয়েছে। মৌ এবার সুর তুলে বলল, তো দোষটা কার আয়ান ভাইয়া? এবার বুঝতে পেরেছেন তো কিসের জন্য এসব মেসেজ আমাকে দিয়েছেন সেটা বলেন। মৌয়ের কণ্ঠস্বর শুনে আয়ান স্বাভাবিক হয়ে বলল। ওই মেসেজটা তোর জন্য ছিল না। মৌ এবার ভ্রুকুচকে জিজ্ঞেস করলো। তো কার জন্য ছিল? আয়ান নিচু স্বরে বলল, মৌসুমীর জন্য। এই মৌসুমিটা আবার কে? ও হ্যাঁ, আপনার গার্লফ্রেন্ড নয় তো? আয়ান কিছু না বলে চুপ হয়ে রইল। মৌয়ের তো খুশির সীমা ছাড়িয়ে যাচ্ছে আয়ানের এই অবস্থা উপলব্ধি করতে পেরে। তার সামনে আয়ান নিজ দোষের জন্য চুপ করে দাঁড়িয়ে আছে, এটা ভেবেই তার মধ্যে একটা পৈশাচিক আনন্দ বয়ে যাচ্ছে। আয়ান এতক্ষণ নিচু স্বরে কথা বললেও এখন চড়া গলায় বলল, এত সওয়াল জবাব করিস কেন তুই? আমি কি সাজে তোকে মৌমাছি বলি? সবসময় বিষাক্ত হুল ফোটাতেই আসিস। খেয়ে দিয়ে কাজ না থাকলে যা হয় আর কি। মৌ এবার রেগে বলল, দেখুন আয়ান ভাইয়া, আপনি সবসময় বাড়াবাড়ি করেন, নিজে দোষ করে আমার ওপর গলা চওড়া করেন কেন? জানেন কি, আমি মেসেজ দেখে আমার সাধের ঘুমটাও চোখ থেকে পালিয়ে গিয়েছে। কত আরামসে ঘুমাচ্ছিলাম আমি। তোর ঘুম পালালো কেন? তুই কি ভেবেছিলি এই মেসেজটা সত্যি তোর জন্য ছিল? ওসব ফালতু চিন্তা আমার মাথায় আসে না। না আসাই ভালো। সে যাই হোক, এরপর থেকে সাবধানে মেসেজ সেন্ড করবেন। আজকে আমাকে ভুলে মেসেজ সেন্ড করেছেন, দেখা গেল একদিন ভুলে আঙ্কেল কিছু মেসেজ সেন্ড করে দিলেন, তখন তো আপনার সব ফাঁস হয়ে যাবে। বলে মৌ হাসতে হাসতে ফোন কেটে দিল। সে আয়ানকে আর কোনো কথা বলার সুযোগই দিল না। এদিকে মৌ কল কেটে দেওয়ার সাথে সাথে আয়ান রেগে ফোনটা ছুঁড়ে মারতে গিয়েও মারল না, কারণ ফোনটা তার শখের ফোন। মৌয়ের চিন্তা বাদ দিয়ে আয়ান টি শার্টের উপর জ্যাকেট গায়ে জড়িয়ে নিজ রুম থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। নুরুল খান, আয়ানের মা সিতারা খাতুন আর আয়ানের দাদি বসে আছে। তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন। আয়ানকে নিচে নেমে মেইন দরজার কাছে যেতে দেখে নুরুল খান একটু উঁচু গলায় বললেন, এত রাতে কোথায় যাও? আয়ান জানে তার বাবা তাকে এই প্রশ্নটা করবে, তাই দরজার কাছে এগুতে এগুতে সে বলল, ফ্রেন্ডের সাথে একটু বাইরে যাচ্ছি। রাত কটা বাজে দেখেছ? আব্বু, একটু কাজ আছে বলে যাচ্ছি। এরপর আয়ান তার বাবাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে গেল। আয়ানের এমন কাজটা নুরুল খানের নিকট বেয়াদবি একটা কাজ মনে হলো। তিনি রেগে ওনার স্ত্রী সিতারা খাতুনকে বললেন, ছেলেটা কত বেয়াদব হয়েছে দেখেছ? সিতারা বেগম নুরুল খানকে শান্ত করার চেষ্টা করে বললেন, শুধু তো বন্ধুদের সাথেই ঘুরে যাচ্ছে, এত রাগ করার কি আছে? সময়ের দিকে দেখেছ একেবারও? এই সময়ে কোনো ভদ্র করে ছেলে আড্ডা দেওয়ার জন্য বের হয় বলতো? এবার আয়ানের দাদি যোগ করলেন, ছেলেই তো, মেয়ে তো নয় যে এত রাতে বের হতে পারবে না। সুরক্ষার কথা চিন্তা করে। নুরুল খান এবার বিরক্তি নিয়ে চওড়া গলায় বললেন, তোমাদের দুজনের জন্য ছেলেটা মাথায় উঠে বসে আছে। সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ানো ছাড়া কাজ নেই তার। কি জানি সারাটা দিন এত কিসের ঘোরাঘুরি। রাতে যে সে শান্ত থাকবে তাও না, রাতেও আবার আড্ডা দিতে বের হয়। একটু কাজের কথা বললে প্রথম 2 দিন কাজ করবে, তারপর সব হাওয়া। ছেলেটা যে এত বিগড়ে যাবে ভাবেনি। আয়ানের দাদি এবার বললেন, তুই এত চিন্তা করছিস কেন? দেখিস, বিয়ের পর আয়ান একদম ঠিক হয়ে যাবে। বিয়ের পর বউকে সময় দিবে, তখন আর এমন ঘুরে ঘুরে বেড়াবে না। সিতারা খাতুনও বললেন, আমা একদম ঠিক বলেছে। দেখো, বিয়ের পর আয়ন ভদ্র হয়ে যাবে আর অফিসের কাজও ঠিকঠাক ভাবে করবে। মা আর স্ত্রীর কথা শুনে নুরুল খান হাল ছেড়ে দিলেন। তিনি জানেন এই দুজনের কাছে আয়ানের খারাপ কিছু বলা যায় না বেশিক্ষণ।
কোনো না কোনো যুক্তি দিয়ে তারা চুপ করিয়েই ফেলবে তাকে। নুরুল খান সোফা থেকে উঠে নিজের রুমের দিকে যেতে যেতে বললেন, আল্লাহ জানে এই বাড়ির বইয়ের কপালে কি আছে। নুরুল খানের কথা শোনার পর হতাশ ভঙ্গিতে আয়ানের দাদি আর মা একে অপরের দিকে তাকালেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে যে যার রুমে চলে গেলেন। এদিকে বাড়ির বাইরে বের হওয়ার পর পাশের রাস্তায় দাঁড়িয়ে আয়ান তার এক বন্ধুর জন্য অপেক্ষা করতে লাগলো। সাথে তার আরও 2 বন্ধু আছে। প্রায় 10 মিনিট যাবৎ আয়ান, রাহুল, পুলক দাঁড়িয়ে আছে রৌনকের জন্য। আয়ানের মাথাটা এমনিই কিছুটা গরম হয়ে গিয়েছিল মৌয়ের জন্য। এখন রৌনকের দেরি করে আসায় তার আর রাগের সীমা থাকলো না। সে রেগে বলল, এই রৌনকের বাচ্চা, এত দেরি কেন? প্রতিদিন ঘরে কি বউ বাচ্চার সামলে রেখে আসিস নাকি যে এত দেরি হয়? আয়ানের কথা শুনে পুলক খানিকটা অবাক দৃষ্টিতে আয়ানের দিকে তাকিয়ে থেকে বলল, কি ব্যাপার আয়ন, আজ এত রাগ কেন করছিস বলতো? অন্যদিন তো রাগ করিস না, মাথা আজকে গরম হয়ে আছে নাকি? পুলকের কথা শুনে রাহুল হাসা শুরু করে দিল। রাহুলের এমন হুটহাট হেসে ফেলার বিষয়টা আয়ান, পুলক আর রৌনক কারোরই পছন্দের না। রাহুল সামান্য একটা বিষয় নিয়েও এমন হাসাহাসি করে যে তাকে দেখে মনে হয় পৃথিবীর বেস্ট জোকস তার সামনে বলা হয়েছে। রাহুল হাসতে হাসতেই বলল, আই এম শিওর ওর গার্লফ্রেন্ড এর সাথে ঝগড়া হয়েছে, তাই এত মাথা গরম। রাহুলের কথা শুনে পুলক ভ্রু কুঁচকে আয়ানের দিকে তাকিয়ে বলল। সত্যি নাকি রে? আয়ান পুলক আর রাহুলের কথায় মহা বিরক্তি নিয়ে বলল, আরে না, মৌসুমীর সাথে ঝগড়া হয়নি, হয়েছে মোহের সাথে। তবে সিরিয়াস ঝগড়া হয়নি, কথা কাটাকাটি টাইপ। আয়ানের কথা শোনা মাত্রই রাহুলের হাসি থেমে গেল। পুলক এখনো আয়ানের দিকে ভাবক দৃষ্টিতে তাকিয়ে আছে। এতক্ষণে রৌনকও চলে এসেছে। রৌনককে দেখা মাত্রই আয়ান রাগী দৃষ্টিতে তাকালো রৌনকের দিকে। আয়ানের দৃষ্টি দেখে রৌনক জোরপূর্বক একটা হাসি দিয়ে শুকনো একটা ঢোক গিলল। আয়ান এবার রেগে দাঁত কটমট করে বলল, এই তো আসার সময় হলো, এত দেরি করিস কেন প্রতিদিন? আরে বাসায় মেহমান এসেছে, তো এভাবে কি আর রাতে বের হওয়া যায় নাকি? তাই একটু বাহানা দিয়ে আসতে লেট হলো আর কি। কিন্তু আয়ান, আজকে তুই রাগ করছিস কেন আমার উপর? অনন্য দিন তো একটু একটু লেট হয়, তখন তো রাগ করিস না। রৌনকের কথায় রাহুল বলল, মশাই ঝগড়া করে এসেছে, তাও আবার মৌর সাথে। মৌ নামটা শুনে বুকটা ধক করে উঠল রৌনকের। কারণ সে মৌকে পছন্দ করে, কিন্তু এই ব্যাপারটা সে বাদে আর কেউই জানে না। সে চায়ও নি এটা কেউ জানুক। রৌনকের আগে মৌকে প্রপোজও করতে চেয়েছিল, কিন্তু নিজের সাথে সাহসে পেরে উঠতে পারেনি বলে প্রপোজ করার চিন্তাটা মনের এক কোণেই লুকিয়ে বসে আছে। পুলক আয়ানের দিকে তাকিয়ে বলল, আচ্ছা আয়ান, একটা কথা জিজ্ঞাসা করব? আয়ানের রাগ এখন কিছুটা কমে গিয়েছে, তাই সে বলল, আগে হাঁটা শুরু কর, তারপর প্রশ্ন করিস। আয়ানের কথায় সবাই হাঁটা শুরু করলো। প্রতিদিন তারা হেঁটে আড্ডা দেয়, ঘোরাঘুরি করে। পুলক এবার প্রশ্ন করলো, আচ্ছা আয়ান, তুই কি মৌকে লাইক করিস? পুলকের প্রশ্ন শুনে আয়ান হাঁটা থেমে দাঁড়িয়ে পড়ল। সাথে রৌনক, রাহুল আর পুলকও। সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে আয়ানের দিকে তাকিয়ে আছে। রৌনকের বুকের ভিতরটা ভয়ে ডিপ ডিপ আওয়াজ করে যাচ্ছে। আচ্ছা, আয়ান যদি সত্যি মৌকে পছন্দ করে তাহলে? আরে না, আয়ান মৌকে পছন্দ করে না। পছন্দ করলে এতদিন মৌ আয়ানের গার্লফ্রেন্ড হতো। কিন্তু আয়ান মনে মনে যদি তার মতো মৌকে পছন্দ করে, বোনের বান্ধবী বলে মুখে বলতে পারছে না, সে এমনও তো হতে পারে। এভাবেই খানিক প্রশ্ন ঘুরছে রৌনকের মাথায়। রৌনক যতক্ষণ না আয়ান কিছু বলবে ততক্ষণ প্রশ্নগুলো রৌনকের মাথায় এভাবেই ঘুরতে থাকবে। আয়ান এবার তার ছেলের একটা হাসি দিয়ে বলল, পলক, তুইও না প্রশ্ন করার আর টপিক পাস না। আমি আর মৌকে পছন্দ করব? হ্যাভ ইউ লাস্ট ইয়ার মাইন্ড? আয়ানের কথা শোনা মাত্রই রৌনকের মনের মধ্যে খুশির জোয়ার বয়ে যেতে লাগলো। আয়ান মৌকে পছন্দ করে না, এটা শুনতে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল রৌনক। পুলক সামান্য হেসে বলল, পছন্দ করতেই পারিস, মৌকে পছন্দ না করার মতো কোনো ব্যাপারই দেখছি না আমি। আয়ান বাঁকা হাসি দিয়ে বলল, তুই মৌকে খুব ভালো জানিস মনে হচ্ছে। পুলক আগের মতোই বলল, আমি তো ওর সম্পর্কে যা জেনেছি তোর কাছ থেকেই জেনেছি, আর দু একবার যে দেখা হয়েছে তা থেকে একটু আধটু জানি। তো আমি ওকে লাইক করার কোনো রিজন দেখছি না। তুই কি জানিস পলকের সম্পর্কে? ও কেমন?
ওকে আমার একদমই ভালো লাগে না। সবসময় আমার বিষয়ে নাক গলাতে থাকে। আমাদের ফ্যামিলি কেউ না, অথচ এমন ভাব করে যে আমাদের ফ্যামিলিরই মেম্বার। আর একটু থেকে একটু হলেই আমার কমপ্লেন করতেই যায় আম্মুর কাছে। একদিন তো আব্বুকে বলেই দিয়েছিল সোজাসুজি যে আমি সারাদিন ঘুরে বেড়াই, কাজ করি না। সাথে আবার অহনাকেও নিয়েছিল। মেয়ের সাথে থাকতে থাকতে আমার অহনতাও কেমন যেন হয়ে গিয়েছে। আর আমি ওকে যতবারই আমার জিএফের কথা বলতে মানা করি, আমার মনে হয় ও ঠিক ততবারই আমার ফ্যামিলিকে এই বিষয়ে বলার চেষ্টা করে। মেয়েটা আমার লাইফটাকে স্পেল করার ধান্দায় থাকে অলওয়েজ। এরপর কয়েক সেকেন্ড চুপ করে থেকে আয়ান আবারও বলল, কিন্তু জানিস, আমার মনে হয় মৌ অনেক ভালো মনের মানুষ। সবার সাথে ভালো ব্যবহার করে, সবার মনে জায়গা করে নিতে পারে। কিন্তু হ্যাঁ, এসবের একটাও আমার ক্ষেত্রে প্রযোজ্য না। মেয়েটা দুষ্টু বটে, কিন্তু কিছু কিছু সময় ওর দুষ্টুমিগুলো খুব হাসায় আমাকে। পুলক এবার মুচকি এসে বলল, তুই তো তাহলে সবই জানিস মনে হচ্ছে মৌয়ের ব্যাপারে। তো জানবো না? এত বছর ধরে চিনি ওকে। অফারটা অল বোনের বান্ধবী বলে কথা। রাহুল এবার হেসে বলল। সেই লজিক তো মৌকে লাইকও করার কথা। রাহুলের কথা শুনে আয়ান একবার আর চোখে রাহুলের দিকে তাকিয়ে তার ছেলের হাসি দিয়ে বলল, লাইক করবো, তাও আবার মৌকে? ইম্পসিবল। পুলক আয়ানের কথা শুনে সামান্য হেসে বলল, শুধু পছন্দ নয় রে পাগলা, ভালোবাসবি ওকে, দেখে নিস। আয়ান আগের মতোই বলল, এমন কিছু হবে না রে। আমি মৌমাছিকে লাইক করি অ্যান্ড লাভ করি, সো মৌকে ভালোবাসা আমার পক্ষে তো সম্ভবই না। রাহুল বলল, মৌসুমীকে তুই লাইক করিস নাকি সেটা জানা নেই, বাট মৌসুমীকে যে তুই ভালোবাসিস না এটা তুই সহ আমরা সবাই জানি। আয়ান এবার মুখ বাঁকিয়ে বলল, ওরে আমার সব জানতা রে, আমার মনের খবর আমার চেয়েও বেশি তোরা জানবি কি করে? রাহুল আর পুলক হয়তো আরো কিছু বলতো, কিন্তু তার আগে রনক তাদের থামিয়ে দিয়ে বলল, তোরা এসব বউ আর মৌসুমীর কথাবার্তা বাদ দিবি। যার জন্য এসেছিস সেটা না করে শুধু লাভ লাইক দিয়ে কথা বলছিস। রনকের কথা শুনে আয়ান, পুলক আর রাহুল একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে চুপ হয়ে গেল। মৌয়ের মুখে এই কথা শুনে আয়ানে নিজেকে অনেক অপরাধী মনে হলো। অহনা রে, তোর ভাইয়াকে আমি আগে অনেক ভালো মনে করতাম জানিস। ভাবতাম যে এত ভালো মানুষও হয়, তো আস্ত একটা বজ্জা আছে। 28 বছরের খাটাস সে, কি পেয়েছি কি মনার মধ্যে। মেয়েটা আমার একটু সুবিধার মনে হয় না। তুই টেনশন নিস না, দেখিস তোর ভাইয়া আমাকে অনেক ভালোবাসবে, অনেক অনেক অনেক। এই বলতে বলতে ঘুমিয়ে পড়ে মৌ। আয়ান তার কথাগুলো একটু ভাবলো, কিন্তু পরক্ষণেই নিজের মনকে বলল, কে এই মেয়ে? আমি ওকে কোনোদিনও ভালোবাসবো না। আমি তো মনাকে ভালোবাসি। এরপর আয়ান এসে শুয়ে পড়ে, আর আগে সে মৌয়ের কপালে হাত দিয়ে দেখে এখন কেমন জ্বর। সে বুঝতে পারলো জ্বর অনেকটাই কমে এসেছে। সকালে মৌয়ের ঘুম ভাঙার পর সে দেখলো সে আয়ানের অনেকটাই কাছে চলে এসেছে। সে তাড়াতাড়ি উঠে গেল। নিচে এসে সে আয়ানের আম্মুকে নাস্তা বানাতে সাহায্য করলো। আজকে সে ভেবেছে কলেজে যাবে। 3-4 দিনের বেশি সে কলেজে যায় না। অহনাকে বলল কলেজে যাওয়ার কথা। অহনাও রাজি হয়ে গেল, কারণ এই কয়দিনে সেও কলেজে যায় না। তারা দুজন নাস্তা করে কলেজে চলে গেল, আর আয়ান অফিসে। কলেজের ক্লাস শেষে অহনা আর মৌ বসে আছে। জানিস তো কালকে সে কি জ্বর, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম শেষ পর্যন্ত আবার হসপিটালে না ভর্তি করাতে হয় তোকে। এই না 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 না, হসপিটাল না। আমার এই জায়গাটার নাম শুনলে কেমন জানি বিরক্ত লাগে, অসহ্য লাগে। এদের কথার মাঝেই টপকে পড়ল তুহিন। এই ছেলেটা মৌয়ের পিছু পড়ে আছে বিগত প্রায় 2 মাস যাবৎ। ছেলেটা খুব বেয়াদব। মেয়েদের টিস করাই যেন এর ওয়ান অ্যান্ড অনলি দায়িত্ব, কর্তব্য। হ্যালো গার্লস, কেমন আছো? অহনা আর মৌয়ের অনিচ্ছা সত্ত্বেও জবাব দিল, জি আলহামদুলিল্লাহ ভালো। কি করো তোমরা? অহনা রেগে জবাব দিল, কানা নাকি দেখছেন না বসে আছে, তাও জিজ্ঞেস করছেন কি করি? ও সরি। মৌ বলল, এই অহনা চল তো, আমার বাসায় অনেক কাজ আছে। চল, আমারও কাজ আছে। এই বলেই অহনা আর মৌ চলে আসলো সেখান থেকে। আর তুহিন মনে মনে বলছে, মৌ ম্যাডাম, আমি তোমাকে নিজের করে ছাড়বো, দেখো।
বিকালে মৌ বারান্দায় বসে আছে। গভীর চিন্তায় ডুবে আছে সে। সে ভাবছে কিভাবে আয়ানকে লাইনে আনা যায়, কিভাবে নিজের প্রতি ভালোবাসা জাগানো যায়। এরই মধ্যে অহনা এসে হাজির। কিরে বনু, কি করিস একা একা? কি ভাবছিস এত? ভাবছি তো অনেক কিছুই, কিন্তু তুই হঠাৎ এখানে কেন? পড়ছিলি না তুই? কিন্তু জানিস, হঠাৎ করে সেদিনের কথাটা মাথায় ঘুরছে। ভাবছি মানুষ একটু থেকে একটু হলেও কত কিছু ভেবে নেয়। ঠিক বলেছিস। এবার আসি, সেদিন আসলে কি হয়েছিল যে আয়ানার মৌকে বিয়ে দিয়ে দেওয়া হয়। মৌ যেহেতু অহনার বেস্ট ফ্রেন্ড, তাই মৌ মাঝে মাঝেই তাদের বাসায় আসে। এ পর্যন্ত অহনা, মৌ আর আয়ান তিনজন মিলে একসাথে বাইরে গিয়েছে 2 বার, কিন্তু এই যাওয়াটা অনেকেরই সহ্য হয়নি। তারা মৌ আর আয়ানকে কিছুটা খারাপ চোখে দেখত। একদিন অহনা আয়ানকে বলে যে তার প্রমোশনের জন্য ট্রিট দিতে। যেহেতু অহনা আর মৌ বেস্ট ফ্রেন্ড, তাই অহনা জিদ করে মৌকেও নিয়ে যায়। আয়ান, মৌ আর অহনাকে নিয়ে ফুচকা খেতে যায়। রাস্তার পাশে দাঁড়িয়ে অহনা আর মৌ ফুচকা খাচ্ছে। তারা দুজনেই মুখ বাঁধে বলে পিছন ফিরে ফুচকা খাচ্ছে। এর মধ্যে হঠাৎ অহনার ফোন আসলো। সে ফোন রিসিভ করে কথা বলার জন্য এক সাইডে হাসলো। ওইদিকে মৌ আর আয়ান একা একা দাঁড়িয়ে আছে। রাস্তা দিয়ে দুজন আন্টি যাচ্ছিল। ওনারা আয়ানদের বাসার আশেপাশেই থাকে। ওনাদের আবার মৌয়ের এতবার আয়ানদের বাসায় যাওয়া সহ্য হতো না। ওনারা দুজন আয়ান আর মৌকে ফুচকার স্টলের পাশে দাঁড়িয়ে থাকা দেখে বলে ওঠে, দেখো দেখি আজকালকার মেয়েদের অবস্থা, বান্ধবীর ভাইয়ের সাথে ফুচকা খেতে এসেছে। ছেলেটারও দেখি লাজ শরম নাই, নিজের বোনের বান্ধবীর সাথে কিসের এত মেলামেশা? এই কথাটা আয়ানের কানে পৌঁছে, কিন্তু সে কিছু বলে না, কারণ এদেরকে বলেও চুপ করানো সম্ভব না। এরা বলেই যাবে সব সময়। 4 দিন পরে মৌ অহনাদের বাসায় আসে কেমিস্ট্রি বুঝার জন্য। আয়ান আবার খুব ভালো কেমিস্ট্রি পারে, তাই অহনার যে কোনো কেমিস্ট্রির প্রবলেম সলভ করে দেয়। মৌ মাঝে মাঝে কিছু প্রবলেম বুঝে নেয়। সেদিনও এই কারণে এসেছিল সে। মৌ অহনাকে জিজ্ঞাসা করে যে আয়ান কোথায়। সে বলে আয়ান ছাদে আছে। মৌ ছাদে যায়, দেখে যে আয়ান ফোনে যেন কার সাথে কথা বলছে। আয়ান ভাইয়া, আমার একটা প্রবলেম ছিল কেমিস্ট্রির, একটু বুঝিয়ে দিবেন? আয়ান ফোন রেখে বলে যে আচ্ছা একবারই কিন্তু বোঝাবো। ঠিক আছে। এরপর আয়ান মৌকে তার পাশে বসতে বলে। প্রথমে মৌ এতে ইতস্তত বোধ করে, কিন্তু আয়ানের অনেকবার বলার পর না চাওয়া সত্ত্বেও সে বসে। এইসব আবার দেখছিলেন সেদিনকার সে আন্টিটা। ওনাদের বাসার ছাদ থেকে আয়ানদের বাসার ছাদ দেখা যায়। এসব দেখে ওই আন্টিটার খুব রাগ হয়ে যায়। মৌ কিছুক্ষণ পর বাসায় চলে যায়। বিকালের দিকে ওই আন্টিটা আয়ানদের বাসায় আসে। সেদিন শুক্রবার থাকায় সবাই বাসায় ছিল। আয়ানের আম্মু ওনাকে দেখে কিছুটা অবাক হয়। আরে ভাবি, আপনি হঠাৎ কি মনে করে? আপনার মেয়ের বান্ধবী আর তার পরিবারকে ডাকুন, কিছু কথা আছে। কি কথা? আসলেই বুঝতে পারবেন। আয়ানের আম্মু ওনাকে দেখে কিছুটা অবাক হয়। তারপর আয়ানের আম্মু মৌ আর তার ফ্যামিলিকে ডাকে। 10 মিনিটের মধ্যে তারা পৌঁছে যায়। ওই তো চলে এসেছে মেয়ে। এরই মধ্যে আয়ান, অহনা আর তাদের আব্বুও নিচে যায়। কি কথা বলবেন আন্টি? বলছি কি মা, বাবাকে কিছু শিক্ষা দেয়নি? সবাই এ কথা শুনে অবাক। কি বলছেন এসব আপনি? বান্ধবীর ভাইয়ের সাথে যে রং ঢং করো, তাতে খারাপ লাগে না? মুখ সামলে কথা বলুন, কি সব উল্টাপাল্টা কথা বলছেন? ঠিকই তো বলেছি। একদিন দেখি ফুচকা খেতে বের হয়ে আরেকদিন ছাদে বসে গল্প করেছি। আপনি যা ভাবছেন এমন কিছু না। তো কেমন কিছু শুনি? তোমাদের এইসব কাজ দেখে আমাদের ছেলে মেয়েরা তো বিগড়ে যাচ্ছে। মৌ এইসব শুনে নীরবে চোখে জল ফেলছে। সে ভাবতেও পারেনি এমন কিছু হয়ে যাবে। সে তো আয়ান ভাইয়ার সাথে কখনোই ওভাবে মিশেনি, যেমনটা এ আন্টি বলছে। এদিকে মৌয়ের মা বাবা এসব শুনে হতভাগ। তারা তাদের মেয়েকে বিশ্বাস করে, কিন্তু বাইরের মানুষের এসব বদনাম শুনে তারা মুখের ভাষা হারিয়ে ফেলছে। ওই আন্টিটা এই সেই অনেক কথা শোনাচ্ছে। মৌ কেঁদেই চলেছে, আর আয়ান রাগে যেন ফেটে যাচ্ছে। বয়সে বড় দেখে কিছু না বলে চুপ করে সব সইছে সে। হঠাৎ করে আয়ানের আম্মু বলে উঠল, ওরা দুজন বিবাহিত। এই কথা শুনে সবাই চরম অবাক হয়ে যায়। কেউ ভাবতেই পারেনি উনি এমন কিছু বলবেন। আয়ানের আম্মু অনেকক্ষণ ধরে চুপ ছিলেন। তিনি ভাবছিলেন কিভাবে এনার মুখটা বন্ধ করা যায়। তিনি অনেক ভেবেচিন্তে এই কথাটা বলেছেন। আয়ান আর মৌ যে বিবাহিত, এ কথা শুনে আন্টির মুখে লেগে গেল তালা। আর কোনো কথা মুখ দিয়ে বের করতে পারছে না। কি হলো ভাবি,
চুপ হয়ে গেলেন কেন? কত কিছুই তো বলেছেন আপনি, এখন বলুন তো দেখি। আমার জানা মতে বিবাহিত কোনো ছেলে মেয়ে এভাবে ঘুরলে গল্প করলে তো কোনো সমস্যা হওয়ার কথা না আপনার। আন্টি আমতা আমতা করে বলছেন। কিভাবে মানবো যে এরা বিবাহিত? আমি বলছি, আর আমাদের পরিবারের সবাই জানে। আর কি দরকার? আর বিয়ের রেজিস্ট্রি পেপার আছে, কিন্তু সেটা আপনাকে দেখানোর ইচ্ছা নেই। সবাই অবাক হয়ে শুধু আয়ানের আম্মুর কথা শুনছে। ওরা বিবাহিত হয়ে থাকলে আপনি এতক্ষণ চুপ কেন ছিলেন? আর এদের বিয়ের কথা সমাজের কেউই তো জানে না। দেখতে চাচ্ছিলাম যে আপনি আসলে কোন পর্যায়ে চিন্তা ভাবনা করেন। একটা ছেলে মেয়ে যে দুদিন আলাদা দেখেছেন, তাতেই আপনি এমন ভেবে নেবেন। আপনার উচিত ছিল এত কিছু বলার আগে আসল ঘটনা জানার, কিন্তু আপনি কিছু না ভেবেই এত কিছু বলে ফেললেন। এবার আপনাকে বলি, আসলে কি হয়েছিল। আপনি যেদিন ওদের দুজনকে বাইরে দেখেন, সেদিন আসলে দুজন ছিল না, তিনজন ছিল ওরা। আর আপনি একটু ভালোভাবে দেখলে অহনাকে দেখতে পেতেন। আর ছাদে গল্প করার কথা বলছিলেন তো, তখন আসলে মৌ আয়নের কাছে পড়া বুঝতে গিয়েছিল। পড়া শেষ করে চলে এসেছে, ব্যাস এইটুকুই। অথচ না বুঝে না জেনে কত কিছু বানিয়ে দিলেন আপনি। আর বিয়ের কথা কেউ জানে না, কারণ আমরা বলিনি। মৌয়ের পরীক্ষা শেষে অনুষ্ঠান করে ওকে এই বাড়িতে আনতাম। আন্টি লজ্জায় মাথা নিচু করে আছে। আমার মনে হয় আপনার সব জানা হয়ে গিয়েছে, আপনি যেতে পারেন এখন। উনি যাওয়ার সাথে সাথে সবাই আয়ানের আম্মুর দিকে ঘুরে তাকালো। সবার চোখে মুখে হাজারো প্রশ্ন। আম্মু, তুমি কি সব বললা? ওই আন্টিকে? আমাদের বিয়ে কবে হলো? হয়নি তো, হয়ে যাবে, আর আজকেই হবে। আম্মু, তুমি ঠিক আছো তো? কি সব বলছো? তোমার আম্মু যা বলেছে ঠিক বলেছে। তোমার আম্মু সঠিক সময়ে সঠিক ডিসিশন নিয়েছে। এটা কোন দিক দিয়ে সঠিক ডিসিশন? আমি অন্য কাউকে ভালোবাসি। সবার মান সম্মান বাঁচানোর জন্য আমার কাছে এটাই ঠিক মনে হয়েছে। সমাজের কেউই তোদেরকে ভালো চোখে দেখতো না, যদিও কিছু করিসনি তোরা। কিন্তু উনি সবার কাছে তাই বলে বেড়াতো, যান উনি নিজে দেখেছেন। কিন্তু তোরা দুজন স্বামী স্ত্রী, এটা জানার পর উনি এমন কিছুই বলতে পারবেন না। আর এমনি তো আমি আর তোমার মা ভেবেছিলাম মৌয়ের পরীক্ষার ওদের বাসায় তোর জন্য বিয়ের প্রপোজাল নিয়ে যাব। আর আমাদের দুজনেরই মৌকে আগে থেকেই ভালো লাগতো। আয়ানের আব্বু মৌয়ের আব্বুর উদ্দেশ্যে বলল। কি রোজান সাহেব, ঠিক আছে আমাদের ডিসিশন? জি হ্যাঁ, ঠিক আছে। আমারও মনে হয় এমন কিছুই ভালো হবে। এরপর ওই রাতেই কাজী সাহেবকে ডেকে বিয়ে পড়ানো হয়। মৌ কিছুই বলেনি, কারণ সে এসব কিছু শোনার পর অনেক স্ট্রেসে ছিল। আর আয়ান মানা করেছে, কিন্তু তার কথা কেউ শুনেনি। বর্তমানে আয়ান অহনাকে ফোন দেয়। অফিস থেকে আসার সময় ফোন দিতে বলছিলে যে? আসলে না, আমার খুব চকলেট খেতে ইচ্ছে করছে, নিয়ে আসিস ভাইয়া। আর হ্যাঁ শোন, সবই ডবল আনিস। ডবল কেন? আমি তো খাই না। তোর জন্য কে আনতে বলেছে? আমি তো বউয়ের কথা বলছি। তুই কি ভুলে গিয়েছিস নাকি যে তোর বাসায় একটা বউ আছে? ও হ্যাঁ তো, আচ্ছা আনবো নে। এ বলে আয়ান ফোন রেখে দিল। মৌ বলল, অহনা শোন না, আমার না খুব রান্না করতে ইচ্ছে করছে। আমাকে বলে আজকে রান্নাটা আমি করি। আম্মু কি রাজি হবে নে? আরে হবে, চল তো আগে গিয়ে বলি রান্নার কথা। তারপর তারা গিয়ে আয়ানের আম্মুকে রান্না করার কথা বলল। প্রথমে আয়ানের আম্মু কিছুতেই রাজি হলো না, পরে তাদের জোড়াজুড়িতে রাজি হলো। মৌ আর অহনা দুজনে মিলে রাতের খাবার রান্না করলো। রান্না করে এসে তারা রুমে বসে আছে। এমন সময় আয়ান অফিস থেকে আসলো। তাকে দেখে অহনা বলে উঠল, ভাইয়া চকলেট এনেছিস? এনে। তারপর আয়ান মৌ আর অহনার দিকে এক বক্স চকলেট এগিয়ে দিয়ে ওয়াশরুমে গেল ফ্রেশ হওয়ার জন্য। অহনা আর মৌ মনে সুখে চকলেট খাচ্ছে। হঠাৎ মৌ বলে উঠল, জানিস অহনা, আমরা তোর ভাইয়াকে এখন খুব জ্বালাতে ইচ্ছে করছে। আমারও ইচ্ছে করছে। মৌ অহনার সম্মতি পেয়ে কাজ শুরু করলো। সে চকলেট খেয়ে খোসাগুলো সব বিছানায় ফেলতে লাগলো। তার দেখা দেখি অহনাও তাই করলো। এদিকে আয়ানের ওয়াশরুম থেকে বের হওয়ার আওয়াজ শুনে তারা তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে গেল। আয়ান রুমে এসে পুরো অবাক, পুরো বিছানায় চকলেটের খোসা দিয়ে ভরা। এসব দেখে তার চরম রাগ হতে লাগলো, কারণ সে বড্ড পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ। এসব ময়লা যেখানে সেখানে ফেলা তার সহ্য হয় না। সে জোরে জোরে অহনাকে ডাকতে লাগলো, কিন্তু ওইদিকে অহনা কোনো জবাব দিচ্ছে না। মৌ আর অহনা তো নিচে এসে আয়ানের ডাক শুনে হাসতে হাসতে অবস্থা শেষ। তারা কোনো রকমই হাসি থামাতে পারছে না। আয়ানের আম্মু টেবিলে খাবার রেডি করছিল। তাদের দুজনের হাসি দেখে উনি বললেন, কিরে এভাবে হঠাৎ পাগলের মতো হাসছিস কেন?
অহনা বলল, তোমার ছেলেকে একটু জ্বালালাম আর কি, সেই মজা লাগছে আমার। আহারে আমার ছেলেটা তোদের দুজনের অত্যাচারে পাগল হয়ে যাবে। এদিকে আয়ান রাগে রাগে সিঁড়ি দিয়ে নামছে। তাকে দেখে অহনা আর মো দৌড়ে রান্নাঘরে গেল। খাবার সময়, সবাই একসাথে বসে খাবার খাচ্ছে। আয়ান বলল, আচ্ছা, আজকের খাবারের টেস্ট একটু আলাদা লাগছে, ব্যাপার কি? আজকে মৌ আর অহনা মিলে রান্না করেছে। ও, তো দুই সুপার স্পল রাঁধুনি রান্না করছে আজকে, বেশ ভালোই রান্না করছে। মো খেতে খেতে আয়ানের দিকে মাছের বাটি এগিয়ে দিয়ে বলল, আরে অয়ন, তুমি তো এটা খাওনি, এটা নাও, অনেক মজা হয়েছে। এই কথা শুনে আয়ান বিষম খেলো, কারণ এর আগে মো আয়ানকে ভাইয়া বলে রেখেছে আর আপনি বলে সম্বোধন করেছে, কখনো তুমি বলেনি। আয়ানের এই অবস্থা দেখে সবাই মুখ টিপে হেসে যাচ্ছে। আয়ান তো বেশ লজ্জা পেয়েছে। সবাই খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে গেল। মো রুমে যাচ্ছিল তখন অহনা তাকে ডাক দিয়ে বলে যে, আই এম প্রাউড অফ ইউ মাই জান, যা দিয়েছিস না আজকে ভাইয়াকে, আমার তো সেই মজা লেগেছে তখন। থ্যাঙ্কস মেরে জান, এটা তো কিছুই না, এখনো অনেক কিছু বাকি আছে। আমার কথা মনে থাকে না তাই না? আমাকে ভুলে যাও তো, কিন্তু এখন থেকে সবসময় শুধু আমিই তোমার মনে ঘুরে বেড়াবো, দেখো। এ বলেই মো একটা চোখ টিপ দিয়ে চলে যায়। রুমে এসে মো দেখে যে আয়ান গুটিসুটি ভাবে ঘুমিয়ে আছে। আহারে, বেচারার মনে হালকা শীত লাগছে, কাঁথাটা গায়ে দিয়ে দিই। এরপর মো আয়ানের গায়ে কাঁথা দিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে মো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। সে নিচে গিয়ে আয়ানের আম্মুকে নাস্তা বানাতে হেল্প করলো। এদিকে আয়ান ঘুম থেকে উঠে শাওয়ার নিতে গেল। শাওয়ার নিয়ে সে বের হলো কেবলই অমনি মো রুমে ঢুকলো। মো রুমে এসেছিল ফোন নিতে। সে দেখলো আয়ান শুধু একটা টাওয়াল পেঁচিয়ে আছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, ছি ছি, আমি কি দেখলাম? এভাবে কে রুমে থাকে? এ বলেই মো পিছনে ফিরে দাঁড়িয়ে রইল। আয়ান তো এসব দেখে ভ্যাবাচেকা খেয়ে গেল। সে নিজেকে সামলে নিয়ে বলল, এই, তুই এভাবে আমার রুমে লক না করে কেন ঢুকেছিস? এটা আমার রুম, আমি যেভাবে ইচ্ছা সেভাবে আমার রুমে থাকবো, তুই বল আর কি। হ্যাঁ, এইসব শুনে মোয়ের মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। সে হঠাৎ করে সামনে ঘুরল। ধীরে ধীরে সে আয়ানের দিকে এগোতে লাগলো। আয়ান তো এসব দেখে কিছুটা ভয় পেয়ে গেল। সে ভেবে পাচ্ছে না মো আসলে কি করতে চাচ্ছে। মো এগোতে এগোতে বলল, এটা শুধু তোমার রুম না মিস্টার আয়ান, এটা আমার রুমও। বিয়ে করে এনেছো আমায়, তোমার সব কিছুর ওপর আমার অধিকার আছে, এমনকি তোমার শরীরের উপরই। এতক্ষণে মো আয়ানের একদম কাছে চলে এসেছে। আয়ান কিছু বলতে যাবে তার আগেই মো তার আঙ্গুল আয়ানের ঠোঁটের উপর রাখে আর বলে, হুস, একটা কথাও না। জানো, তোমার এই বডি দেখে না আমার একটা গান মনে আসছে, পুরনো একটা গান। আমি কি ওয়ার্ডটা চেঞ্জ করছি, বুঝছো? এই বলেই মো হালকা কণ্ঠে গান ধরলো। পড়ে না চোখের পলক, কি তোমার বডির ঝলক, দোহাই লাগে বডিটা তোমার, একটু শার্টে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না গো। এই গান গাওয়ার সময় মো অনেক কষ্টে নিজের হাসি চেপে রেখেছিল। মো তো মনে মনে হেসেই যাচ্ছে, একে তো আয়ানের মুখের অবস্থা দেখে আর গানের কথা মনে পড়ে। আয়ানের অবস্থা তো নাজেহাল, ঘাম ছুটছে তার। কোনোদিনও কোনো মেয়ের এতটা কাছে আসেনি সে। তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। মো আয়ানের কাছে থেকে চলে গিয়ে একটা শার্ট এনে আয়ানের মুখের উপর মেরে বলল, তাড়াতাড়ি নিয়ে আসো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। এ বলে মো সেখান থেকে চলে আসলো। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, এত সাহসের! আমার এত কাছে আসলো সে, আমারই কাম চলে গেল। আর এই মেয়ের তো ভাবভঙ্গির কোনো পরিবর্তনই দেখলাম না। এ বলে আয়ান রেডি হয়ে নিল। আর মো তো নিচে এসে হাঁপাচ্ছে, হাত পা প্রচন্ড কাঁপছে তার। আজই আমি এত সাহস পেলাম কিভাবে? আয়নের কথা ছিলাম আমি, তখন বেশি ভয় না লাগলেও এখন এত ভয় লাগছে কেন? হার্টবিটে তো বেড়েছে কেন? আল্লাহ! মো কলেজে আসার পথে অহনাকে আজকে সব ঘটনা বলে। অহনা তো সব শুনে হাসতে হাসতে শেষ। দোস, ইউ আর দ্য বেস্ট। তোর সাহস আছে বলতে হবে। তুই ভাইয়ার সামনে ওভাবে ছিলি কেমনে? আমি হলে হাত পা কাঁপতে কাঁপতে শেষ হয়ে যেত। আর বলিস না, যখন তোর ভাইয়ের সামনে ছিলাম না তখন বেশি ভয় লাগেনি, কিন্তু রুম থেকে বের হয়ে আসার পর এখন ভয় লাগছিল। কি আর বলবো, বুঝলাম না এমন কেন হলো।
কিন্তু যাই বলিস না কেন, ভাইয়ার মাথা থেকে যে এই ঘটনাটা সহজে যাবে না তাই জানি। তা তো অবশ্যই, এই জন্যই তো এমন করলাম। এখন শুধু আমার মনে মাথায় আমি ঘুরবো। ওই মনা না, কি যে ভালো লাগছে। আচ্ছা ক্লাসে চল, দেরি হয়ে যাবে না। পদার্থবিজ্ঞান ক্লাস চলছে। মো আর অহনা মাঝের সারির বেঞ্চে বসেছে। ক্লাসের মাঝে হঠাৎ অহনা হেসে ওঠে। একটু আস্তে হাসার ফলে শুধু মো আর আশেপাশের কয়েকটা মেয়ে শুনে। মো একটু রেগে গিয়ে বলে, ওই অহনা, এভাবে পাগলের মতো হঠাৎ একা একা হাসছিস কেন? আর বলিস না রে দোস্ত, আমার না হঠাৎ করে তোর আর ভাইয়ার আজকে সকালের সিচুয়েশনটা মনে এসে গেল। জাস্ট ইমাজিন করছিলাম আমি, তাই এত হাসি পাচ্ছে আমার। আল্লাহ, এই মেয়েটা আস্ত একটা পাগল। আর ওই হাসি দিস না রে, স্যার বুঝতে পারলে ক্লাস থেকে শিওর বের করে দিবে। অহনা ঠোঁটের ওপর আঙ্গুল দিয়ে বলল, এই নে চুপ হলাম। 5 মিনিট পর আবারও অহনা হেসে উঠল। এবার একটু জোরে সে হেসে ফেলেছে, যা স্যারের কান পর্যন্ত পৌঁছে যায়। স্যার রাগের দৃষ্টিতে অহনার দিকে তাকায়, কিন্তু অহনা সেদিকে খেয়াল করেনি। সে তো হেসেই চলছে। মৌ মনে মনে বলছে, আজকে আমি গিয়েছি একেবারে। স্যার যে কি রেগে আছে, আর এই মেয়ের মাথা গেছে নাকি? স্যার রেগে বললেন, এই যে অহনা, স্ট্যান্ড আপ। এখানে কি কোনো কৌতুক চলছে নাকি যে তুমি এত হাসছো? নাকি আমি বিয়ের কোনো মজার লাইন বলেছি? অহনা স্বাভাবিক ভঙ্গিতে জবাব দিল, না স্যার, তেমন কিচ্ছু না। আসলে মো একটা ফানি কথা বলেছিল তো তাই হাসছি। মৌ তো এ কথা শুনে পুরাই বনে গেল। স্যার মৌকে এবার দাঁড় করালো। মৌ, ক্লাসে এসব বলো কোন সাহসে তুমি? এইসব ক্লাসের বাইরে বলে জানো না তুমি? মৌ করুণ সুরে বলল, স্যার আমি এমন কিছু বলিনি। এদিকে অহনা তো এসব দেখে মুখ টিপে হেসে যাচ্ছে। তোমার সাহস তো কম নয়। ভুল করে স্বীকার করছো না? যাও, দুজনে ক্লাস থেকে বের হয়ে যাও। মৌ বলল, কিন্তু স্যার। নো মোর ওয়ার্ডস, এক্ষুনি বের হয়ে যাও। মৌ আর অহনা মাথা নিচু করে বের হয়ে যায়। হাজিল বেয়াদব মহিলা, তোর জন্য আজ কেমন অপমানিত হতে হলো। আর এত মিথ্যে বলি কেন? ওমা, মিথ্যে বললাম কই? ঠিকই তো বলেছি। ভাই আর তোর মধ্যে যা হলো তা ফানি নয় তো আর কি। উফ উফ, কি চিন্তা করে যে আমি তোকে ওসব বলতে গেছিলাম। নিজের মাথায় নিজেই বাড়ি দিতে ইচ্ছা করতেছে। আরে আমার বান্ধবী রে, জাস্ট চিলিয়ার। জীবনে কিছু কিছু ঘটনার অভিজ্ঞতা থাকতে হয়। আমাদের আজকের ক্লাস থেকে বের করে দেওয়ার অভিজ্ঞতা হলো। এত কিছু না ভেবে চল ক্যান্টিনে গিয়ে বসি। চল, কি আর করার, আগাম যখন করছিস বুকতে তো হবেই। এরপর তারা দুজন গিয়ে ক্যান্টিনে বসে। এদিকে আয়ান অফিসে আসার পথে। অফিসে বসে শুধু মৌয়ের কথা চিন্তা করছে। আজকে সকালের ঘটনার কথা চিন্তা করে আনমনে তার মুখে হাসি ফুটল। তার চোখের সামনে শুধু মৌয়ের চেহারাই ভাসছে। সে নিজের কাজে মনোযোগ দিতে পারছে না। হঠাৎ আয়ানের ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে মনার নাম ভেসে উঠল। আয়ান তাড়াতাড়ি ফোন রিসিভ করলো। আয়ান বেবি, তুমি তো আমাকে ভুলে গিয়েছো। আজ 2-3 দিন আমাকে ফোনই দাওনি তুমি, কেন? আসলে মনা, কাজের কিছু প্রেশার ছিল, তাই আর কি ফোন দেওয়া হয়নি। ও, এখন আমার চেয়ে কাজ বড় হয়ে গেছে? আমাকে তো তুমি ধীরে ধীরে ভুলেই যাচ্ছ। আরে না, তেমন কিছু না। তো তেমন কি? আমি কিছু জানি না। তুমি এখনই আমার সাথে রেস্টুরেন্টে দেখা করবে। আমি ঠিকানা মেসেজ করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, দেখা করব। অল্প কিছু কাজ আছে, শেষ হলেই রওনা দিচ্ছে। আচ্ছা, তাড়াতাড়ি আসবা। বলে মনা ফোন রেখে দিল। আর আয়ান কাজ সেরে রেস্টুরেন্টের উদ্দেশ্যে বের হয়ে গেল। মৌ আর অহনা ক্যান্টিন থেকে বের হয়ে বাসায় যাওয়ার জন্যে হাঁটছে, কিন্তু তাদের পথ আগলে দাঁড়ালো তুহিন। হাই মৌ, কেমন আছো? তুহিন তার সাঙ্গপাঙ্গদের বলল, আরে তোরা হাবার মতো দাঁড়িয়ে আছিস কেন? ভাবিকে সালাম দে। এরপর তুহিনের সাঙ্গপাঙ্গ মৌকে সালাম দিল। মৌ সালামের জবাব দিল। অহনা বলে উঠল, এই হচ্ছেটা কি? এটা আমার ভাবি, বুঝছেন আপনি? তুহিন অবাক হয়ে বলল, তোমার ভাবি মানে? আমার ভাবি মানে আমার ভাইয়ের স্ত্রী মৌ। কি বলছো এসব? কবে বিয়ে হলো মৌয়ের? সেটা আপনার জানতে হবে না। যেহেতু জেনেছেন যে মৌ বিবাহিত, তাই তার থেকে দূরে থাকবেন আপনি। তুহিন মৌয়ের হাত ধরে বলল, বিয়ে হয়েছে তো কি হয়েছে? ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে? এদিকে মৌয়ের হাত তুহিন ধরায় ভয়ে তার কলিজা শুকিয়ে যায়। অহনা আর মৌ দুজনেই চেষ্টা করছে তুহিন থেকে মৌয়ের হাত ছাড়ানোর,
কিন্তু পারছে না। তখনই আয়ান এসে তুহিনের হাত জোরে চেপে ধরল। ব্যথায় সে মোয়ের হাত ছেড়ে দিল। আয়ান মনার সাথে দেখা করার জন্য রেস্টুরেন্টে যাচ্ছিল। তখনই মো আর অহনাকে দেখে সে, তাই গাড়ি থেকে নেমে পড়ে। আয়ান প্রচণ্ড রেগে আছে। সে তুহিনকে উদ্দেশ্য করে বলল, তুই কোন সাহসে মোয়ের হাত ধরেছিস? এই তুই কে রে? আমি আমার হবু বউয়ের হাত ধরবো, তাতে তোর এতে চলে কেন? আমি কে? আমি হলাম মোয়ের হাজবেন্ড। আর তোর হবু বউ কিসের? এটা আমার বউ বুঝছিস? আর কোনোদিনও যদি ওর আশেপাশে দেখেছি তোদের, তাহলে অবস্থা খুব খারাপ হবে। আজকের মতো ছেড়ে দিলাম। তুহিন আয়ানের এভাবে ধমকানো দেখে সেখান থেকে চলে গেল। আয়ান মো আর অহনাকে ধমক দিয়ে বলল, তোদের কি গাড়িতে ওঠার জন্য ইনভাইটেশন দিতে হবে? তারপর মো আর অহনা গিয়ে গাড়িতে বসলো। আয়ান রেগে গিয়ে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। সে চরম রেগে আছে। তোরা চুপ ছিলি কেন? অহনা বলল, আমি তো বলেইছিলাম তুহিনকে হাত ছাড়তে, কিন্তু কথা শুনলে তো। মো চুপ করে আছে। আয়ান মোকে ধমক দিয়ে বলল, তুই চুপ ছিলি কেন? পরপুরুষের স্পর্শ ভালো লাগে তোর? আমার সামনে তো মুখ দিয়ে খই ফোটে, কিন্তু যেখানে বলার দরকার সেখানে কেন বলিসনি? মো কিছুটা সাহস জুগিয়ে বলে, আসলে আমি না ভয় পেয়ে গেছিলাম, আমার মাথা তখন কাজ করছিল না। আয়ান আবার এক ধমক দেয়, বলে যে, রাখ তোর ভয়, যেখানে ভয় পাওয়ার দরকার সেখানে তো বীরপুর সাজিস। এ কথা শুনে অহনা বলে, আরে ভাইয়া, জেন্ডার ভুল হলো তো, বীর মহিলা হবে। আরে রাখ তোর ডেঞ্জার মিস্টেক, এইসব বলে আমাকে আর রাগাবি না। এরপর মো আর অহনা দুজনে চুপ হয়ে যায়। বাড়ি এসেও অহনা আর মোকে অনেক ছাড়ি দিয়েছে আয়ান, বিশেষ করে মোকে। আয়ানের আম্মু থামাতে আসলে তাকে বলে যে, প্লিজ আম্মু, এসব বিষয়ে আমাকে থামাতে আসবে না। আয়ানের আম্মু এটা শুনে চুপ হয়ে যায়। রুমে এসেও মোকে বকেই চলেছে। রাগ যেন তার কমছেই না। মো বিছানায় বসেছিল আর আয়ান মোয়ের সামনে দাঁড়িয়ে বকছেই। হঠাৎ করে মো আয়ানের একদম কাছে চলে যায় আর তার হাত দিয়ে আয়ানের মুখ চেপে ধরে। আয়ান ঘটনার আকস্মিকতায় চুপ হয়ে যায় আর তার চোখ দুটো বড় বড় হয়ে যায়। আর মো একদম স্বাভাবিক আছে, যেন এমন কাছে আসা তার জন্য সাধারণ। আয়ান যেন একটা স্ট্যাচু, যেমনভাবে দাঁড়িয়েছিল অমনই দাঁড়িয়ে আছে। মো হালকা স্বরে বলছে, কখন থেকে বকা দিয়েই যাচ্ছ, থামার নাম গন্ধই নেই। জানো না এত হ্যান্ডসাম ছেলেদের রাগ করা সাজে না। এই হোয়াইট শার্টে তোমাকে যা লাগছে না, মনে হচ্ছে চিবিয়ে খায়। এ কথা শুনে আয়ানের চোখ দুটো আরো বড় হয়ে গেল। সে মনে মনে বলছে, এটা মেয়ে নাকি অন্য কিছু? একটু ভয় লাগে না আমার কাছে আসলে, উল্টা আমারই ভয় লাগে। আর হ্যাঁ, কি যেন বলছিলে? আমি তুহিনের সাথে থেকে কেন ভয় পাচ্ছিলাম, তোমার কাছে আসলে কেন ভয় পাই না, এটার উত্তর আমি নিজেই জানি না। আমি স্বেচ্ছায় তোমার কাছে আসলে আমার একটুও ভয় করে না, একটুও না। যাই হোক, এত রাগ করতে হয় না, বুঝেছ? একটু রাগটা কমাও। এর মধ্যে আয়ানের ফোনটা বেজে উঠল। মো আয়ানের মুখ থেকে হাত সরিয়ে নিল। আয়ান যেন হাঁপ ছেড়ে বাঁচল। এরপর সে পকেট থেকে ফোন বের করে দেখে মনা ফোন দিয়েছে। সে একেবারেই মনার কথা ভুলে গিয়েছিল। মো উকি দিয়ে দেখলো কে ফোন দিয়েছে। মনার নাম চোখে পড়তেই সে রেগে গেল। এই মেয়েটা অসময় ফোন করলো কেন? হাজব্যান্ড ওয়াইফের রোম্যান্স টাইমে ডিস্টার্ব করা একদমই উচিত না। এই বলেই মো মিটমিট করে হাসছে। আর আয়ানের সেই রাগ হচ্ছে। সে ফোন রিসিভ করে কথা বলতে বলতে বারান্দায় চলে গেল। আয়ন বেবি, আমি সেই কখন থেকে ওয়েট করছি তোমার জন্য, তুমি কোথায়? মানে আসলে বাসায় একটু জরুরি কাজ পড়ে গিয়েছিল, তো তাই তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। এদিকে মো পিছন থেকে সব শুনছে। সে তো বেশ মজা পাচ্ছে। একবার বলবে না আমাকে, আমি কতক্ষণ ধরে বসে আছি? আচ্ছা সরি, কাজটা খুব জরুরি ছিল, বিধায় চলে এসেছি। আর ফোন দেওয়ার কথাও মনে ছিল না। মো আবার বলে উঠল, আরে আমার আয়ন বেবি, বলে না কেন জরুরি কাজ? লজ্জা পাচ্ছ? বলে দাও যে আমরা। আর কিছু বলতে যাওয়ার আগেই আয়ান মোয়ের মুখ চেপে ধরে। ওইদিকে মনা লাইনে আছে। সে একটা মেয়ের কথা শুনতে পেয়ে বলল, এটা কার কণ্ঠ আয়ান? কি বলছে সে? আয়ান আমতা আমতা করে বলল, আরে ও কিছু না, তুমি বাসায় চলে যাও, আমি পরে ফোন দিব নে। আচ্ছা রাখি ভাই। ভাই। আয়ান ফোন রেখে মোকে বলল, এই তোর কি কোনো কাজ নেই? কিসব উল্টাপাল্টা বলছিলে? মো
মো কিছু বলতে যাবে কিন্তু বলতে পারছে না, কারণ আয়ান তার মুখ চেপে ধরেছে। সে আয়ানকে ইশারা করলো হাত সরাতে। আয়ান বুঝতে পেরে হাত সরিয়ে নিল। আমি ভুল কি বললাম বলো? আমরা একসাথে সময় কাটাচ্ছিলাম তো। ধুর, তোর সাথে কথা বলা মানে নিজের সময় নষ্ট করা। বলেই আয়ান ওয়াশরুমে গেল ফ্রেশ হতে, আর মো অহনার রুমে এসে বসলো। মো জানিস আজকে না দাদি আসবে। মো এই কথা শুনে খুব খুশি হলো, কারণ তার সাথে দাদির খুব মিল। কি বলিস? কখন আসবে দাদি? রওনা দিয়েছে, বিকেলের মধ্যেই চলে আসবে। রৌনক ভাইয়ার সাথে আসছে। রৌনক হলো অহনা আর আয়ানের চাচাতো ভাই। সে বয়সে আয়ানের থেকে ছোট, আবার অহনার থেকে বড়। ও, এসব দাদি আসছে, সময়টা বেশ ভালোই কাটবে। বিকালের দিকে দাদি চলে আসলো। সবাই তো তাকে দেখে অনেক খুশি। সবচেয়ে বেশি খুশি অহনা আর মো। মোকে দেখে দাদি বলল, আমি খুব খুব খুশি হয়েছি রে মৌ। তোকে আর আয়ানকে একসাথে দেখতে আমার খুবই ভালো লাগে। এরই মধ্যে আয়ান নিচে নেমে আসলো। সে দাদিকে গিয়ে জড়িয়ে ধরলো। হয়েছে হয়েছে, শুধু উপরে উপরে ভালোবাসা দেখাতে হবে না, একবারও তো ফোন দিস না। আরে দাদি, এত মাইন্ড করতে হয় না। সবার কথাবার্তা কি হলো? মাকে রেস্ট নিতে দে, এত দূর থেকে এসেছেন উনি। মা চলো তোমার রুমে নিয়ে যায়। তারপর সবাই যে যার রুমে চলে গেল। বিকালে সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। হঠাৎ রনক, মো আর অহনাকে উদ্দেশ্য করে বলল, তোমাদের দুজনের পড়া কেমন চলছে? মো হালকা হেসে জবাব দিল, এই তো আলহামদুলিল্লাহ ভালোই চলছে। আপনার বিজনেস কেমন চলছে? বেশ ভালো চলছে। এভাবে মো আর রনক কিছু সময় কথা বলল। আর এদিকে আয়ান তো রেগে বোম হয়ে আছে, যে কোনো সময় ফাটতে পারে এই বোমটা। আর এসবের মজা নিচ্ছে দাদি আর অহনা। দাদি ফিস করে অহনার কানের কাছে বলল, আরে অহনা, আমাদের আয়ান বোম যে কোনো সময় ফাটতে পারে রে, যেমন জ্বলছে ও। ঠিক বলেছে দাদি। অহনা বলে উঠল, জানো গো দাদি, আমি না খুব জ্বলার গন্ধ পাচ্ছি। সে কখন থেকে কিছু একটা চলেই যাচ্ছে। ঠিক ধরেছিস তুই, আমি একই জিনিস খেয়াল করেছি। আয়ান নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে দাঁতে দাঁত চেপে মুখে বলল, মৌ এক্ষুনি একটু রুমে আসতো, একটা জরুরি কথা আছে। মৌ জবাব দিল, তুমি যাও, আমি একটু পর আসছি। কি বললাম আমি? কথা কি কানে যায়নি? আমি বলেছি এক্ষুনি আসতে। অহনা মৌয়ের কানে কানে বলল, যা রে মো, ভাইয়া যেহেতু এভাবে বলছে কাজ আছে নিশ্চয়ই। যাচ্ছি রে। তারপর মো আয়ানের পিছু পিছু রুমে গেল। রুমে ঢোকার সাথে সাথে আয়ান দরজা বন্ধ করে দিল। কি হলো? এত জোরে দরজা বন্ধ করলে কেন? আর কি কাজ? আয়ান কিছু না বলে মৌয়ের হাত দুটো দেয়ালের সাথে তার দু হাত দিয়ে জোরে চেপে ধরে। এতে মৌ খুব ব্যথা পায়। আয়ান রেগে বলে, এই তোর সাহস তো কম না, এভাবে পরপুরুষের সাথে কথা বলছিস, লজ্জা করে না? আয়ান, আমার হাতটা ছাড়ো প্লিজ, আমি খুব ব্যথা পাচ্ছি। লাগুক ব্যথা, হ্যাঁ তো কথা বলার আগে তোর ভেবে নেওয়া উচিত ছিল। কেন ভাববো শুনি? আমি সবার সামনে এই কথা বলছিলাম, কারোর অগোচরে কথা বলিনি আমি। যাই হোক, তোর এত কথা বলতে হবে কেন? তারপর আবার আমি ডাকলে বলিস একটু পর আসছি। মৌ আয়ানের চোখের দিকে তাকিয়ে বলে, তোমার এত জ্বলছে কেন? আয়ান কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, আমার জ্বলবে কেন? তাই তো, তাহলে কোনো সমস্যা নেই তো? আমি কথা বললে তোমার কোনো সমস্যা নেই, তাহলে তুমি কথা বলবোই। আয়ান রেগে মৌয়ের হাত আরো জোরে চেপে ধরে বলল, তুই কথা বলবি না মানে বলবি না? অন্য পুরুষের সাথে এত কিসের কথা? হ্যাঁ? ব্যথায় মৌয়ের চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি পড়ে গেল। সে বলল, তাহলে একই নিষেধাজ্ঞা তোমার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তুমি কেন মনের সাথে কথা বলবে? স্ত্রী ঘরে থাকার সত্ত্বেও কেন তুমি পরনের সাথে দেখা করতে যাবে? তুমি যখন এমন করো তখন কি আমার গায়ে লাগে না? আমি করলেই দোষ? আর নিজে সেই একই কাজ করবা, কিন্তু আমি কিছুই বলবো না। আমাকে বলার আগে নিজে শুধরে নাও। এইসব শুনে আয়ানের নিজেকে বড়ই অপরাধী মনে হলো। সে মৌয়ের চোখে পানি দেখে তার হাত দুটো ছেড়ে দিল, আর সাথে সাথে রুম থেকে বের হয়ে গেল। আর মৌ সেখানেই বসে কান্না করতে লাগলো। নিজের সাথে নিজে এই কথা বলছে সে। এভাবে কষ্ট কেন দাও আমাকে আয়ান? জানো, খুব কষ্ট হয় যখন ভাবি যে তোমার মনে আমি না, অন্য কোনো মেয়ে আছে, আমাকে কখনোই ভালোবাসতে পারবে না। জানো, আমি কখনো রিলেশন করিনি, এসবের চিন্তা ভাবনাও করিনি। আমি ভেবে রেখেছিলাম আমার বরকে আমি আমার চাইতেও বেশি ভালোবাসবো, আর আমার বর আমাকে খুব ভালোবাসবে, কিন্তু আমার কপালে এমন কিছুই নেই। মৌ অঝোর ধারায় কাঁদতেই থাকে।
আর এদিকে আয়ান ছাদে এসে একা একা দাঁড়িয়ে আছে, বিকালের অস্ত যাওয়া সূর্য দেখছে। আচ্ছা, আমি তো মনাকে ভালোবাসি, তাহলে মৌকে কেন অন্য ছেলের সাথে দেখলে এত খারাপ লাগে কেন? মৌ কাছে আসলে এক অন্যরকম অনুভূতি কেন হয়? কিছুক্ষণ চুপ থেকে আয়ান আবার বলছে, না, মৌয়ের সাথে এমন করা একদম উচিত হয়নি। কি জোরেই না আমি হাত দুটো চেপে ধরছিলাম। ওই যে ব্যথায় কান্না করে দিয়েছিল। আমি সবসময় মেয়েটাকে কষ্ট দিই। আমার উচিত তাকে সরি বলা। কিছুক্ষণ পর গিয়ে সরি বলে আসবো নি। এদিকে মৌ কাঁদতে কাঁদতে দেয়ালের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। মাগরিবের আজান হয়ে গিয়েছে, তাও সে শুনতে পারেনি। আয়ান ছাদের থেকে নামার সময় অহনার সাথে দেখা হয়। কি ব্যাপার ভাইয়া, মৌকে সেই কখন রুমে নিয়ে গিয়েছো? আর তো বেরই হয়নি সে। কি এত রোমান্স করছিলি? কি বলিস, এখনো বের হয়নি ও রুম থেকে? না তো, কোনো কিছু হয়েছে নাকি ভাইয়া? আরে না, কিছুই হয়নি। মনে হয় কোনো কাজ করছে ও। তা হতে পারে। আচ্ছা, তুই গিয়ে দেখ। এরপর আয়ান রুমে এসে দেখে মৌ দেয়ালের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। দেখো দেখি মেয়ের কাণ্ড, এভাবে কেউ ঘুমিয়ে পড়ে? আয়ান গিয়ে মৌকে ডাকলো, কিন্তু তার কোনো সারা শব্দ নেই। আয়ান আর কিছু না ভেবে মৌকে কোলে তুলে নিয়ে বেডে শুয়ে দেয়। আর মৌ এমন ঘুমাচ্ছিল যে কিছুই টের পায়নি। রাতে খাবার খাওয়ার জন্য মৌকে বেশ কিছুবার ডাকে আয়ান, কিন্তু তার কোনো হেলদোলই নেই। খেয়ে দিয়ে এসে আয়ান ঘুমাতে যাবে, কিন্তু সে লক্ষ্য করলো মৌয়ের হাত দুটো লাল হয়ে গিয়েছে। তার আঙ্গুলের ছাপ বোঝা যাচ্ছে। আয়ানের এটা দেখে নিজের উপরই নিজের রাগ লাগছে। তুই সত্যি খুব খারাপ একটা মানুষ। এই মেয়েটাকে কি পেয়েছিস? অযথা শুধু কষ্ট দিস ওকে। এত জোরে হাত চেপে ধরার কি দরকার ছিল? নিজের রাগটা কন্ট্রোল করতে পারিস না? এ বলে আয়ান ফার্স্ট এডের বক্স থেকে মলম এনে অতি যত্নে মৌয়ের হাতে লাগিয়ে দিল। আয়ান উঠতে যাবে, কিন্তু কেন যেন তার হঠাৎ মৌয়ের ঘুমন্ত মুখখানি দেখতে খুব ইচ্ছা করছে। সে একভাবে মৌয়ের দিকে তাকিয়ে আছে। খুব মায়াবী লাগছে মৌকে দেখতে। আয়ানের মনে হচ্ছে হয়তো মৌকে এভাবে দেখে সারা রাত পার করে দিতে পারবে, কোনো ক্লান্তি আসবে না। ফ্যানের বাতাসে মৌয়ের মাথার অবাধ্য চুলগুলো তার চোখের উপর এসে পড়ছে। আয়ানের হাত যেন একা একাই চলে যাচ্ছে মৌয়ের মুখের উপর আসা চুলগুলো ঠিক করার জন্য। সে আলতো হাতে মৌয়ের চুলগুলো নিয়ে কানের পিছনে গুজে দিল। মৌ এতে হালকা নড়ে উঠল। এ দেখে মনে হয় আয়ানের হুঁশ আসলো। সে তাড়াতাড়ি উঠে গিয়ে শুয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে মৌ নিজেকে আয়ানের বুকে শোয়া অবস্থায় আবিষ্কার করলো। তার যতদূর মনে আছে সে সামনের দেয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিল। এখানে আসলো কিভাবে? ঘুমের মধ্যে আবার হাঁটা ধরলো নাকি সে? আচ্ছা, ঘুমিয়েছে তো ঘুমিয়েছে, তাও আবার আয়ানের বুকে। আয়ান যাতে টের না পায় তাই মৌ তাড়াতাড়ি উঠে চলে গেল। আসলে মৌ অজান্তে আয়ানের বুকে ঘুমিয়ে পড়ে। আয়ানও ঘুমের মধ্যে ছিল বলে কিছুই টের পায়নি। মৌ ফ্রেশ হয়ে নিচে গিয়ে দাদি, অহনা আর আম্মুর সাথে গল্প করছে আর নাস্তা বানানোতে হেল্প করছে। আর আয়ান বেশ কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে শাওয়ার নিতে গেল। মৌ কাজ করতে করতে ক্লান্ত হয়ে রুমে এসে খাটের উপর বসে আছে। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজে মৌ আয়নার দিকে তাকায়, কারণ আয়না দিয়ে ওই জায়গাটা দেখা যায়। হঠাৎই ধাম করে কিছু একটা পড়লো, মানুষ পড়লো, মানে আয়ান আর কি। মৌ তো এ দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। তার হাসতে হাসতে অবস্থা শেষ। কোনো মতেই যে সে হাসি থামাতে পারছে না সে। এখন হাসির জন্য রীতিমতো তার পেট ব্যথা করছে। তার এই একটা বদ অভ্যাস আছে, কেউ এভাবে পড়ে গেলে সে আগে মন মতো হেসে নেয়, তারপর সাহায্য করে। এর জন্য অবশ্য সে প্রচুর বকা শুনেছে, তাও সে শুধরায় না। এদিকে আয়ান যে পড়ে আছে একই অবস্থায়, তাতে মৌয়ের যেন খেয়াল নেই। সে তো এখন হাসির জগতে বিরাজ করছে। আয়ান আর সহ্য করতে না পেরে দিল এক ধমক। তা শুনে মৌ চুপ হয়ে গেল আর জোরে জোরে শ্বাস নিল, কারণ হাসির জন্য সে ভালোভাবে শ্বাসই নিতে পারছিল না। এই মেয়ে, সে কখন থেকে হেঁটে যাচ্ছিস তুই? এত হাসার কি হলো শুনি? এখানে কি কোনো সার্কাস চলছে? আমি যে সে কখন থেকে এভাবে পড়ে আছি, আমাকে ওঠানোর বাদ দিয়ে উনি হেসেই চলেছে। আর আমাকে ওঠা, পায়ে প্রচুর ব্যথা করছে। মৌ এবার মুখ টিপে টিপে হাসছে। এভাবেই সে গিয়ে আয়ানকে বসা থেকে দাঁড় করালো। এতেই তার অবস্থা কাহিল, কারণ আয়ানের মতো বডিওয়ালা ছেলেকে উঠানো মৌয়ের মতো মেয়েদের জন্য কষ্টসাধ্য বটে। সে বহুত কষ্টে আয়ানকে খাটে বসালো। উফরে কি ভারী এই ছেলে, আমার তো দাঁড় করাতে অবস্থা করুন।
আয়ান হালকা আওয়াজে বলল, নিজের বরের ভার কিভাবে সহ্য করবি তাহলে? কিছু বললা তুমি? কি না তো, কিছুই বলিনি। ভালো কথা। এবার শুয়ে পড়ো দেখি। পায়ে কেমন ব্যথা? হয়ে মাথা খারাপ তোর? এভাবে টাওয়াল পরে আমি শোবো? ও তো ঠিক আছে, আমি চেঞ্জ করে দিচ্ছি। আয়ানকে ভয় দেখানোর জন্য এমন বলল। এই তুই কি পাগল হয়ে গিয়েছিস নাকি? তুই আমাকে চেঞ্জ করতে যাবি কেন? আমি একাই করতে পারি। ও আমি ভাবলাম আমার হেল্প লাগবে মনে হয়। আমি তাহলে শার্ট প্যান্ট এনে দিচ্ছি। শার্ট প্যান্ট আনিস না? পায়ে ব্যথা করছে বেশ, অফিস যেতে পারবো না। একটা গেঞ্জি আর ট্রাউজার আন। আচ্ছা। মৌ রুমের দরজার বাইরে থেকে আটকে দিয়ে দাঁড়িয়ে আছে। আয়ান অনেক কষ্টে ড্রেস পরে নিল। একা একা এভাবে ড্রেস পরায় পায়ের ব্যথাটা যেন আরো বেশি বেড়ে গেল তার। হয়েছে, আসবো? আয়। এরপর মৌ দরজা খুলে রুমের ভিতর গিয়ে দেখে যে আয়ান পাটা ধরে খাটের সাথে হেলান দিয়ে বসে আছে। পায়ে কি খুব ব্যথা পেয়েছো? খুব ব্যথা করেছে, দাঁড়িয়ে থাকতে পারছি না। আচ্ছা, আমি ব্যথার ওষুধ আনছি। ওষুধ খেলে আর গরম পানি ছাক দিলে ঠিক হয়ে যাবে। এরপর মৌ গিয়ে আগে সবাইকে আয়ানের পরে যাওয়ার খবর দিল। সবাই আয়ানকে দেখতে রুমে গেল, আর এদিকে মৌ সবকিছু রেডি করে নিয়ে রুমে গেল। এভাবে দেখতে দেখতে 3 দিন কেটে গেল। এখন আয়ান পুরোপুরি সুস্থ। এই 3 দিন মৌ আয়ানের অনেক খেয়াল রেখেছে। আয়ানের কিছু প্রয়োজন হলে সাথে সাথে সে এনে দিত। 3 বেলা খাবার খাইয়ে দিয়েছে আয়ানকে। মৌয়ের এমন দেখভাল করা দেখে আয়ানের মনে মৌয়ের জন্য একটা সফট কর্নার তৈরি হয়ে গিয়েছে। এই কদিনে আয়ানের একটিবারের জন্যেও মনার কথা মনে আসেনি। আসবেই বা কিভাবে? মনা একবারও ফোন দেয়নি আয়ানকে। 4 দিনের দিন আয়ান অফিসে গেল, আর মৌও কলেজে গেল। এ কয়দিন সে কলেজেও যায়নি। কলেজ থেকে আসার পর মৌয়ের আর ভালো লাগছে না। এ কয়দিন আয়ানের খেয়াল রাখতে রাখতে কোন দিকে যে সময় কেটে যেত তা নিজেও জানতো না। মৌ একা একা বসে আছে দেখে দাদি আর অহনা আসলো। কি ব্যাপার মৌ, একা বসে আছিস কেন? ঠিকই ধরেছিস। মৌ কিছু না বলে চুপচাপ বসে আছে। আচ্ছা মৌ, তোকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি? করো। তুই কি আয়ানকে ভালোবাসিস? হয়তো, আমি নিজেও জানি না, কিন্তু আমি খুব পছন্দ করি আয়ানকে। সে যখন মনার সাথে কথা বলে তখন আমার খুব খারাপ লাগে। যদি এই কয়েকদিন একবার মনার নামও শুনিনি আমি ওর মুখে। তুই আয়ানকে ভালোবাসিস এটা সত্যি, আর আমার মনে হয় আয়ানও তোকে ভালোবাসে। কি যে বলো না দাদি, আমাকে ভালোবাসতে যাবে কোন দুঃখে? সে তো মনাকে ভালোবাসে। তুই ওর স্ত্রী, সেই জন্য ভালোবাসতে যাবে। দেখ, বিয়ের সম্পর্ক একটা পবিত্র সম্পর্ক। একটা মানুষের সাথে থাকলে এমনিতেই তার প্রতি ভালোবাসা জন্মে যায়। আর আয়ান এতদিন তোর কেয়ারিং দেখেছে। তোকে ভালো না বাসলেও ওর মনে তোর জন্য একটা জায়গা হয়ে গিয়েছে, আর এটা থেকেই ধীরে ধীরে ভালোবাসা জন্মাবে ওর মনে। দেখে নিস। এমনই যেন হয় দাদি। দোয়া করি এমনিই হবে। আজকে শুক্রবার। আয়ান সারাদিনই বাসায় বসে আছে আজকে। আর মৌয়ের মনে হয় দুনিয়ার যত কাজ আজকে মনে পড়েছে। কই একটু বেচারা আয়ানকে সময় দিবে তা না। আয়ানের খুব মন চাইছে মৌয়ের সঙ্গ পেতে, কিন্তু সে মুখ ফুটে বলতেও পারছে না। আয়ান রুমের সোফায় বসে ম্যাগাজিন পড়ছিল, আর মৌ কাজ সেরে শাওয়ার নিতে গেল। শাওয়ার নিয়ে বের হওয়ার পর আয়ান মৌয়ের দিকে তাকিয়ে আছে। মৌ ভেজা চুল থেকে টাওয়ালটা খুলে আলতো হাতে চুল মুছছে। এই অবস্থায় মৌকে দেখতে খুব বেশি সুন্দর লাগছে আয়ানের। মনে হচ্ছে কোনো এক পরী সে। তার ঘোর লাগা কাজ করছে মৌকে দেখে। তার ইচ্ছা করছে মৌকে পিছন থেকে জড়িয়ে ধরতে, কিন্তু সে তার ইচ্ছাটাকে যথাসম্ভব দূরে সরিয়ে দিল। মৌ বারান্দায় টাওয়াল ছাড়িয়ে দিয়ে রুম থেকে বের হয়ে গেল, আর আয়ান মৌয়ে যাওয়ার পানে তাকিয়ে রইল। আজকে মৌ আর অহনা প্ল্যান করেছে বিকালে শাড়ি পরবে। যেই ভাবা সেই কাজ। দুপুরে খেয়ে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে মৌ আলমারি থেকে শাড়ি বের করলো। একটা পার্পেল কালারের শাড়ি পরবে আজ সে। যে যা রুমে সাজবে বলে ডিসাইড করলো তারা। আয়ান তার দাদির সাথে নিচে বসে গল্প করছে। হঠাৎ করে তার মনে আসলো একটা জরুরি কল করতে হবে তাকে, তাই সে ফোন আনতে রুমে গেল। আর এদিকে মৌ শুধু দরজা হালকা লাগিয়ে রেখেছিল। দরজা যে ভালোভাবে লাগিয়ে দিবে এক্সাইটমেন্টের জন্য তাও বেমালুম ভুলে গিয়েছে সে। আয়ান হঠাৎ করেই রুমে প্রবেশ করলো। সে দেখলো মৌয়ের গায়ে শাড়ি নেই, সে শাড়ির কুচি করছিল। আয়ানকে এভাবে রুমে ঢুকতে দেখে মৌ কিছুটা ভরকে গেল। এ অবস্থায় পরে আয়ান আর মৌ দুজনে বেশ অপ্রস্তুত হয়ে পড়ল।
এই দেখে আয়ান তাড়াতাড়ি ফোনটা নিয়ে রুমের বাইরে চলে গেল। মৌ যেন হাঁফ ছেড়ে বাঁচল। এদিকে অহনা তো রেডি হয়ে মৌয়ের রুমের বাইরে দাঁড়িয়ে আছে। সে মৌকে তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য তাগিদ দিচ্ছে। 5 মিনিট পর মৌ রেডি হয়ে বের হয়ে এলো। মৌকে দেখে তো অহনা পুরাই অবাক। আজকে মৌকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আরে রাখ তোর প্রাম, চল ছাদে কিছু তুলি। এদিকে আয়ান রুম থেকে ডাইরেক্ট ছাদে এসে দাঁড়িয়ে আছে। সে দেখলো মৌ আর অহনা সিঁড়ি বেয়ে ছাদে আসছে। মৌকে দেখে তো আয়ানের হার্টবিট বেড়ে গেল। অসম্ভব সুন্দর লাগছে তাকে। মনে হয় কোনো অপ্সরই সে। মৌকে তার কাছে এত সুন্দর মনে হয় এই প্রথম লাগছে। মৌ আর অহনা ছাদে দাঁড়িয়ে ছবি তুলছে আর আয়ান এক মনে তা দেখে চলেছে। এই পরন্ত বিকালের সূর্যের কিরণ মৌয়ের মুখে এসে পড়ছে, যা তাকে আরো মায়াবিনী করে তুলছে। আয়ান আজকে মৌয়ের চেহারার সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। সে আজই প্রথম খেয়াল করলো মৌ মুচকি হাসলে তার ডান গালে ছোট্ট একটা টোল পড়ে। এই টোল পড়ার জন্য তাকে খুব বেশি কিউট লাগছে। আর তার ঘন কালো ভ্রুজুগোলে যেন কোনো জবাব নেই। রূপ লাগ করা নেই বলেই হয়তো এত সুন্দর লাগছে। আয়ান মৌয়ের চোখ দুটো অনেকক্ষণ ধরে দেখছে। ডাগর ডাগর রাখি তার মায়াবিনীর কাজল দেওয়াই যেন চোখ দুটোর সৌন্দর্য আরো কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। আয়ান চুপিসারে মৌয়ের বেশ কয়েকটা ছবি তুলে নিল তার ফোনে। আয়ান যে মৌয়ের ছবি লুকিয়ে লুকিয়ে তুলছে তা দাদি দেখে ফেলে। উনি ছাদে এসেছিলেন মৌ আর অহনার সাথে জরুরি কিছু কথা বলার জন্য। দাদি আয়ানের কাছে গিয়ে বলে, তোরই বউরে, এভাবে লুকিয়ে ছবি তোলার কোনো দরকার আছে? দাদির এভাবে হঠাৎ করে কথা বলায় আয়ান চমকে ওঠে। সে আমতা আমতা করে জবাব দেয়, আরে তেমন কিছু না দাদি, আমি তো চারিপাশে প্রকৃতির ছবি তুলছিলাম। ও তাই নাকি? এত মিথ্যে কথা বলতে হবে না আমাকে। এই বলে দাদি আয়ানকে মৌ আর অহনার কাছে নিয়ে গেল। ওই তোরা এমন কেন রে? কেমন আছো গো দাদি? আমার নাতিটাকে নিয়ে একটু ছবি তোলা যায় না? এই কথা শুনে মৌ আর অহনার শিখে হাসি। দাদি ওদের হাসি দেখে ভ্রু কুঁচকিয়ে বলল, হাসির কি বললাম আমি? তুমি এমন ভাবে বল না, মনে হচ্ছে আমরা কোনো খেলা খেলছি আর তোমার ছোট্ট কিউট নাতিটাকে নিচ্ছি না। এই বলেই মৌ হাসতে লাগলো। আর আয়ান মন ভরে সে হাসি দেখছে। এত কিছু জানি না। আর এই অহনা, তুই এদিকে আয় তো। দাদির কথা শুনে অহনা ওনার কাছে গেল। আর এই যে আয়ান, তুই এখানে দাঁড়িয়ে থাকবি নাকি মৌয়ের পাশে গিয়ে দাঁড়াবি? হ্যাঁ দাদি, অযথা এসব কেন? আমি ওর কাছে গিয়ে কি করব? তুই যাবি নাকি মাইর খাবি? আচ্ছা আচ্ছা যাচ্ছি। এর জন্য আবার মরার ভয় দেখানো লাগে নাকি? এরপর আয়ান গিয়ে মৌয়ের পাশে দাঁড়ালো। মৌ তো লজ্জায় শেষ। সে লজ্জায় মাথা নিচু করে আছে। আয়ান মৌয়ের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। এ দেখে অহনা বলল, আরে ভাইয়া, মো তোমার বউ, অচেনা কেউ নয়। কাছে গিয়ে দাঁড়াও আর শোনো, মৌয়ের কাঁধে হাত রাখবা। আয়ান বাধ্য ছেলের মতো মৌয়ের কাঁধে হাত রাখলো। আয়ানের এমন ভাবে ধরায় মৌ হালকা কেঁপে উঠল। এভাবে বেশ কয়েকটা ছবি তুলল অহনা। হঠাৎ আয়ান মৌকে হালকা স্বরে বলল, তোকে আজকে অনেক বেশি সুন্দর লাগছে। এ কথা শুনে মৌ অবাক চোখে আয়ানের দিকে তাকালো। আয়ানও মৌয়ের দিকে তাকালো। এই মুহূর্তের একটা ছবি অহনা তুলে নিল। ছবিটা তোলার পর সে দাদিকে দেখালো এটা। তিনি দেখে বললেন, মাশাআল্লাহ, দুজনকে একসাথে খুব সুন্দর লাগছে। ছবি তোলা শেষ হওয়ার সাথে সাথে মৌ অহনাকে নিয়ে রুমে গেল। ড্রেস চেঞ্জ করবে বলে। অহনা একটু রুমে চল, কাজ আছে। আচ্ছা চলো। মৌ আর অহনা রুমে এসে দরজা বন্ধ করে দিল। এরপর মৌ গিয়ে ধপ করে বেরিয়ে বসলো। আমার না কেমন জানি হাত পা কাঁপছে। কেন, তোর আবার কি হলো? কি জানি। আচ্ছা, তুই কি কাজে আসতে বললি? ও হ্যাঁ, আমার শাড়ির আঁচলের সাথে সেপ্টিমটা আটকে গিয়েছে। কাঁধে হওয়ায় নিজে খুলতে পারছি না, একটু খুলে দে তো। আচ্ছা দাঁড়া তুই। অহনা সেফটি পিনটা খুলতে চেষ্টা করছে। এর মধ্যে আবার দাদিটাকে ডাক দিল। এজন্য সে চলে গেল। কিন্তু যাওয়ার সময় ভুলে দরজা খুলে রেখে যায়। মৌ সেটা খেয়াল করেনি। এদিকে আয়ান রুমে যেন কি একটা কাজে রুমে আসে। সে দেখতে পায় মৌ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শাড়ির আঁচলে হাত দিয়ে কি একটা খোলা ট্রাই করছে। আয়ান রুমে ঢুকে দরজা আটকে দিল। মৌ ভেবেছে যে হয়তো অহনা এসেছে। সে বলল, এত তাড়াতাড়ি চলে আসলি, ভালো। আচ্ছা তাড়াতাড়ি আয় রে, এই মহা ঝামেলা খুলে দিয়ে যা। আয়ান মৌয়ের পিছে গিয়ে দাঁড়ালো।
সে যে মোয়ের শাড়ি থেকে সেফটি পিনটা খুলবে এতেই কেমন যেন লাগছে। বারবার হাত দিতে গিয়েও সরিয়ে নিচ্ছে। মো এসবের কিছু দেখেনি, কারণ সে নিচের দিকে তাকিয়ে হাতের চুড়ি খুলছিল। কি রে, দাঁড়িয়ে আছিস কেন? মোয়ের এই কথায় আয়ান মোয়ের কাঁধে হাত দিয়ে সেফটি পিনটা খোলার চেষ্টা করছে। জানিস না, তখন তোর ভাইকে আমাকে কি বলেছিল? বলেছিল যে আমাকে বলে আজকে অনেক সুন্দর লাগছে। আমি তো শুনে বেশ অবাক হয়ে যাই। কেন এত অবাক হওয়ার কি হলো? তোকে তো সুন্দরই লাগছিল। আয়ানের কণ্ঠ শুনে মো ভয় পেয়ে যায়। সে আয়নার দিকে তাকাতেই দেখে আয়ান মুচকি মুচকি হাসছে। তুমি তুমি এখানে কেন? অহনা কই? কেন, আমাকে ভালো লাগছে না এখানে দেখতে? মো কি বলবে সে কোনো কথা খুঁজে পাচ্ছে না। আমি রুমে এসেছিলাম কাজে, কিন্তু দেখলাম যে তুই শাড়ির আসলে কি যেন করছিস। এদিকে আমাকে অহনা ভেবে তুই বললি যে তোকে হেল্প করতে, তাই হেল্প করতে চলে এলাম। এদিকে মোয়ের তো ভয়ে হাত কাঁপছে। আয়ান বেশ কয়েকবার সেফটি পিনটা খোলার চেষ্টা করছে, কিন্তু সেটা শাড়ির সাথে আটকে গিয়েছে। তাই সে আর কোনো উপায় না দেখে দাঁত দিয়ে খোলার চেষ্টা করবে ভাবছে। তাই সে মোয়ের কাঁধের কাছে মুখটা নিয়ে গেল। আয়ানের গরম নিঃশ্বাস মোয়ের কাঁধে পড়াই সে কেঁপে উঠল। আয়ান আলতো করে সেফটি পিনটা খুলে দিল। মো তো এখনো চোখ বন্ধ করে আছে। হঠাৎ দরজায় নক পড়ল। দরজায় অহনা নক করছে। কি ব্যাপার মো, দরজা আটকানো কেন? খোল দরজা। আয়ান হন্তদন্ত করে গিয়ে রুমের দরজা খুলে বের হয়ে গেল। অহনা তো এটা দেখে থ বনে গেল। সে আস্তে করে রুমে গিয়ে দেখলো মো ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। ও, তো এখানে রোমান্স চলছিল? ধ্যাৎ, আমি কাবাবের হাড্ডি হয়ে গেলাম। একটু চুপ করবি? যা তো এখান থেকে। আচ্ছা আচ্ছা, যাচ্ছি রে। মো গিয়ে বারান্দায় দাঁড়ালো। তার মনে এখন হাজারো প্রশ্ন। আচ্ছা, আয়ান কি আমাকে পছন্দ করে বা ভালোবাসে? না, এসব কি ভাবছি আমি? সে আমাকে কেন ভালোবাসতে যাবে? সে তো মনাকে ভালোবাসে। হ্যাঁ, আমিও না উল্টাপাল্টা চিন্তা করি শুধু। পরের দিন মো আর অহনা কলেজ থেকে আসার পথে দেখলো মনা আর একটা ছেলে হাত ধরে হেঁটে কোথায় যেন যাচ্ছে। মো এর আগে মনাকে আয়ানের সাথে দেখেছিল বলে মনাকে সে চিনে। মো তো এ দেখে পুরাই অবাক, কারণ মনা যেভাবে ছেলেটার হাত ধরে রেখেছে তাতে মনে হচ্ছে তারা দুজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। এই হও না, আমি যে দেখছি তা কি তুইও দেখছিস? হ্যাঁ রে, বিশ্বাস হচ্ছে না। এই মেয়ে এমন, এর জন্য ভাইয়া তোর সাথে খারাপ ব্যবহার করে? আমারও বিশ্বাস হচ্ছে না। আয়ানকে বললেও হয়তো বিশ্বাস করবে না। তাই তো তুই তাড়াতাড়ি ছবি তুলে রাখ। অহনার কথা শুনে মো তো তাড়াতাড়ি ছবি তুলতে চাইলো আয়ানকে দেখাবে বলে, কিন্তু সে ব্যাগের থেকে ফোন বের করতে করতেই মনা আর ওই ছেলেটা চোখের আড়াল হয়ে গেল। চলে গেল তাড়াতাড়ি। এখন কি হবে? কি আর হবে, ভাইয়াকে মুখে বলা ছাড়া আর উপায় নেই, কারণ কোনো প্রুফই তো নেই আমাদের কাছে। বাসে এসে মো আর অহনা তো অস্থির হয়ে আছে, কখন আয়ান আসবে আর কখন তাকে সব বলবে তারা। কিন্তু রাতে আয়ান বাসে আসলেও তাদের দুজনের মনে ছিল না। বাসায় কিছু কাজে তারা অনেক বিজি হয়ে গিয়েছিল। রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমাতে চলে গেল। আয়ান আজকে একটু টায়ার্ড ছিল বলে আগে আগেই ঘুমিয়ে পড়ে। এদিকে মো ভেবেছিল যে সে ঘুমাতে যাওয়ার আগে আয়ানকে আজকের ঘটনাটা বলবে, কিন্তু রুমে আসার পরে তাকে বেশ হতাশ হতে হলো, কারণ আয়ান তো ঘুমিয়ে পড়েছে, তাই সেও ঘুমিয়ে পড়ল। সকালে আয়ানের ঘুম থেকে ওঠার আগেই মোয়ের ঘুম ভেঙে যায়। সে উঠে ফ্রেশ হয়ে নিচে যায় নাস্তা বানাতে, আর আয়ান ঘুম থেকে উঠে শাওয়ার নেয়। তারপর রেডি হয়ে নাস্তা সেরে রুমে আসে কিছু কাগজপত্র নেওয়ার জন্য। রুমে এসে কাগজপত্র গুছাতে গুছাতে সে মনাকে ফোন দিল। হ্যালো মনা, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? সেটা দেখা হলেই বলবো। তুমি রংধনু রেস্টুরেন্টে এসো। আচ্ছা। এসব কিছু আবার মো শুনে ফেলে। তারা একদিকে যেমন রাগ হচ্ছে, অন্যদিকে খুব খারাপ লাগছে। সে নিজেকে যতই বোঝাক আয়ান তাকে পছন্দ করে না বা ভালোবাসে না, কিন্তু মন তার কিছুটা মেনে নিয়েছে যে আয়ানের মনে হয়তো কোনো ফিলিংস আছে। কিন্তু এখন মনা আর আয়ানের দেখা করার কথা শুনে সে আশাটুকুও শেষ। মো আয়ানকে কিছু বলতে যাবে, কিন্তু কিছু কাজের জন্য আয়ানের আম্মু তাকে নিচে ডাকে, তাই সে কিছু না বলেই নিচে চলে যায়। আর আয়ান অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। 12টার দিকে মো আয়ানকে ফোন দিয়েই যাচ্ছে, কিন্তু আয়ান ফোন ধরছেই না। তার এখন প্রচণ্ড রাগ লাগছে। রাগে রীতিমতো তার হাত কাঁপছে। সে আর কোনো উপায় না পেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নিল। তার উদ্দেশ্য রেস্টুরেন্টে গিয়ে আয়ান আর মনাকে আচ্ছা মতো ছাড়া।
অহনা আর দাদি নিচে ড্রয়িং রুমে বসে গল্প করছিল। তারা দুজনে দেখলো মো রেডি হয়ে নিচে নামছে। কি ব্যাপার মৌ, এই সময় কোথায় যাচ্ছিস? তোমার নাতির ব্যান্ড বাজাতে যাচ্ছি। খুব ভালো মানুষ তো সে। অহনা, তুই যাবি? হ্যাঁ হ্যাঁ যাবো। তাহলে 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আয়। ঠিক আছে, যাচ্ছি। এরপর অহনা তার রুমে গেল রেডি হতে। কি হয়েছে বল তো মৌ? দাদি, এখন কিচ্ছু জিজ্ঞেস করো না, আমি পরে এসে বলবো। ঠিক আছে, তোর যা ভালো মনে হয়। অহনা রেডি হয়ে আসার পর মো আর অহনা বেরিয়ে পড়ে। রিক্সা নিয়ে সোজা রেস্টুরেন্টে গিয়ে নামে। মো যে ভাড়াটুকু দিবে সেটার ধৈর্য পর্যন্ত নেই তার। এদিকে অহনা ভাড়া দিয়ে দিল আর সে রেস্টুরেন্টের ভিতরে ঢুকলো। তার চোখ এখন আয়ান আর মনাকে খুঁজছে। কোনার একটা টেবিলে তার চোখ আটকে গেল। তার যেন বিশ্বাসে হতে চাচ্ছে না। যদিও সে জানে মনা আর আয়ানের রিলেশনের কথা, কিন্তু তারপরও এটা দেখার পর তার খুব কষ্ট হচ্ছে। আসলে মনা আয়ানের হাতের উপর হাত রেখে কথা বলছে, কিন্তু আয়ান কিছুই বলছে না। অহনারও এসব দেখে খুব রাগ লাগছে। মো আর কিছু না ভেবে ওই টেবিলের উদ্দেশ্যে পা বাড়ালো। মো গিয়ে সেই টেবিলের সামনে দাঁড়ালো। আয়ান আর মনা কেউই যেন তাকে এখানে একদমই আশা করেনি। মৌ, তুই এখানে কি করছিস? আর আহনা তুইও?